নমস্কার বন্ধুরা, তোমরা আজকে দেখতে পাচ্ছ যে আজকে আমি মাধ্যমিকের সলভ করাচ্ছি ইতিহাস প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। আমি একটা কথা বলতে পারি, আমি যে প্রশ্নগুলো সলভ করাচ্ছি সেটা কিন্তু প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় আসবে। সে মাধ্যমিক 2025 হতে পারে, মাধ্যমিক 2026 হতে পারে, মাধ্যমিক 2027 হতে পারে। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো প্রচুর ছাত্রছাত্রীর রিকোয়েস্টে কিন্তু আজকে আমি ইতিহাসের প্রথম অধ্যায়টা সলভ করেছি। প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রথম প্রশ্ন বলেছে, ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরু চিঠিগুলোকে হিন্দিতে অনুবাদ কে করেন? তা দেখো, হিন্দিতে অনুবাদ করেন কিন্তু মুন্সি প্রেমচাঁদ। মুন্সি প্রেমচাঁদ। একটা মাথা রাখবে, জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে যে চিঠি লিখেছিল, কোথায় যে আওয়াজ হচ্ছে, একটা আওয়াজ হচ্ছে, প্লিজ, হয়তো মিস্ত্রি কাজ করছে। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখেছিল, চিঠিটা ছিল লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, খাতা লিখে রাখো। জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে চিঠি লিখেছিল, কি চিঠি লিখেছিল? লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। এই টোটাল কিন্তু 30খানা, এক সেকেন্ড আওয়াজ আসছে, টোটাল কিন্তু 30টা চিঠি লিখেছিল জওহরলাল নেহরু তার মেয়ে ইন্দিরাকে, কিন্তু টোটাল কিন্তু 30খানা চিঠি লিখেছিল, ঠিক আছে। এবং এই চিঠিটাতে হিন্দিতে অনুবাদ করেছিলেন মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। কি মানে হিন্দিতেও আছে পিতা কা পত্র পুত্রী কে লিয়ে, এরকম টাইপের হিন্দিতে অনুবাদ করা আছে। পরের প্রশ্ন, বঙ্গদর্শন পত্রিকা সম্পাদন করেছিল 1872 সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্গদর্শনকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। একদম ভিডিও থেকে কেউ যাবে না, একদম ফটাফট করে করবো, ধরবো আর উড়াবো। এসবি একাডেমিক সেন্টারের বিখ্যাত ডায়লগ, ধরবো আর উড়াবো। 3 দাগের প্রশ্ন, ইউরোপে ক্রীড়া ইতিহাস চর্চা শুরু হয় 1970-এর দশকে। পরের প্রশ্ন, ইকোলজিক্যাল ইমপ্রেরিজম লিখেছেন, অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি। অ্যান্সার কে হবে? অ্যান্সার হবে আলফ্রেড ক্রসবি, ঠিক আছে। কি বলছে বুঝতে পারছি? অ্যান্সার কি হবে? আলফ্রেড ক্রসবি, ওকে, অ্যান্সার হবে এটা হবে। পরের প্রশ্ন, ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় 1792 সালে। কলকাতা ক্রিকেট ক্লাব। পরের প্রশ্ন, বিশ্ব পরিবেশ দিবস। তো দেখো, বিশ্ব পরিবেশ দিবস 1974 সালে 5ই জুন। 1974 সালের 5ই জুন কিন্তু বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। 7 থেকে প্রশ্ন, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয় 1960 থেকে 70-এর দশকে, ওকে। তো দেখতেই পারছো অ্যান্সার হবে 1960 থেকে 70-এর দশকে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে। নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন চলো, সত্যজিৎ রায়ের যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার পান? অ্যান্সার হবে পথের পাঁচালী। অ্যান্সার কি হবে? পথের পাঁচালী, ঠিক আছে। চলো, ঠিকঠাক অ্যান্সার আছে। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। 10 দাগের প্রশ্ন বলেছে, এটা আর একটা প্রশ্ন বলেছে, বাংলায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? তো দেখো, এই যে একটা জিনিস, বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম হলো বেঙ্গল গেজেট, ঠিক আছে। অ্যান্সার কি? অ্যান্সার হবে বেঙ্গল গেজেট। আর একটা জিনিস মাথায় রাখবে যে বেঙ্গল গেজেট কার লেখা। দেখো, বেঙ্গল গেজেট কিন্তু আনসার জানো, জেমস আগাস্টাস হিকি। জেমস বর্গের জয়কার ম দন্তেশ্বর, জেমস আগাস্টাস বা জেমস আগাস্টাস, গয়াকার দন্তেশ্বর, টয় আকার দন্তেশ্বর, আগাস্টাস হিকি, হয়স্যি কয়হস্যি। চলো পরের প্রশ্ন, ভারতের চিপকো আন্দোলন ছিল? অ্যান্সার হবে পরিবেশ আন্দোলন ছিল। নবান্ন নাটকের রচয়িতাকে বিজন ভট্টাচার্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম রাজা হরিশ্চন্দ্র, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু বাবা, ভালো করে পড়বে। প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম হলো রাজা হরিশ্চন্দ্র। পরের প্রশ্ন 13 দাগের প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীত প্রথম প্রকাশিত হয় বঙ্গদর্শন পত্রিকায়। কোন পত্রিকায়? বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকায়। চলো পরের প্রশ্ন আমাদের 14 দাগের প্রশ্ন, কলকাতা বিজ্ঞান কলেজের ইতিহাসের অন্তর্গত। তো দেখো, কলকাতা বিজ্ঞান কলেজ কিন্তু বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত, বিজ্ঞান প্রযুক্তির ইতিহাসের অন্তর্গত, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট যে প্রশ্ন বলেছে, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাচ্ছে, আমাদের 15 দাগের প্রশ্ন, রাষ্ট্রপতি ভবনের মূল স্থপতি ছিলেন? অ্যান্সার হবে এডউইন লুটিয়েন, ভালো করে পড়বে। কলহনের রাষ্ট্রঙ্গিনীর ইতিহাসের অন্তর্গত? অ্যান্সার হবে স্থানীয় ইতিহাসের অন্তর্গত। কথাগুলি নৃত্য কথাকার কেরলের নৃত্য। 18 থেকে প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থের লেখক কিন্তু মহাত্মা গান্ধী। পরের প্রশ্ন, ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন কারা? ইংরেজরা। ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক কাকে বলা হয়? রণজিৎ গুহকে। তার সঙ্গে কিন্তু মাথায় রাখতে হবে যে পার্থ চট্টোপাধ্যায় এবং গৌতম ভদ্র কিন্তু এর সঙ্গে যুক্ত ছিলেন, ঠিক আছে, মানে নিম্নবর্গের ইতিহাস চর্চার সঙ্গে জড়িত।
পরের প্রশ্ন, ইতিহাস বিদ্যা অনন্য বিদ্যাচর্চার জননী, অ্যান্সার কে হবে? অ্যান্সার হবে জে এম ট্রেভেলিয়ান। জে এম কে ট্রেভেলিয়ান হবে। ঠিক আছে, দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমি কিন্তু সলভ করে দিচ্ছি, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে ফাটাফাটিভাবে কিন্তু সলভ করে দিচ্ছি। ওকে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। 22 থেকে প্রশ্ন, পৃথিবীর প্রাচীনতম খেলার নাম কি? অ্যান্সার হবে মানাকালা। পরের প্রশ্ন, বিপিনচন্দ্র পালের আত্মকথা প্রথম বের হয়? অ্যান্সার হবে প্রবাসী পত্রিকায়। ঠিক আছে, 24 থেকে প্রশ্ন, ভারতীয় ক্রিকেট ইতিহাসের সংক্রান্ত 22 ইয়ার্স টু ফ্রিডম এ সোশ্যাল হিস্ট্রি অফ ইন্ডিয়া এ রচিত করেছেন বড়িয়া মজুমদার। বড়িয়া মজুমদার। পরের প্রশ্ন, প্রথম নাট্যচর্চার উদ্ভব শুরু হয় গ্রিসে। কোথায় হয়? গ্রিসে হয়। তো দেখো খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিচ্ছি, তোমরা বাড়িতে বসে সবগুলো কিন্তু প্র্যাকটিস করবে। ওকে, কি বলছি বুঝতে পারছো? চলো পরের প্রশ্ন, প্রথম বাংলা রাজনৈতিক পত্রিকার নাম হলো সোমপ্রকাশ। পরের প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থটি, এটি কিন্তু একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটা কিন্তু সরলা দেবী চৌধুরানীর লেখা। সরলা দেবী চৌধুরানী লিখে রাখবে, কিন্তু যা যা বলছি পয়েন্ট আউট করবে। সোমপ্রকাশ ছিল একটা সাপ্তাহিক পত্রিকা, এটা কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। তোমাদের মাথায় রাখবে যে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়েছিল 1878 সালে। 1878 সালে কিন্তু সোমপ্রকাশ পত্রিকা কিন্তু সাময়িকভাবে বন্ধ হয়েছিল, লিখে রাখো, নোট করো। এবং সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে করেছিলেন? দ্বারকনাথ বিদ্যাভূষণ। খাতায় লিখে ফেলো। ওকে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, কে বলতে পারে? ইতিহাস হলো অতীত ও বর্তমানের অন্তহীন কথোপকথন। কথা বলেছে ইআইস্কার। পরের প্রশ্ন, সরকারি মহাপেশখানা সংরক্ষিত হয়? তো দেখো এখানে কিন্তু সরকারি নথিপত্র, গোয়েন্দা বিভাগের প্রতিবেদন, সরকারি অধিকারের প্রতিবেদন, পরীক্ষা দেবে যে মহাপেশখানায় কী করা হয়? সরকারি নথিপত্র। এবং এই মহাপেশখানায় কিন্তু আছে কিন্তু দিল্লিতে অবস্থিত। ঠিক আছে, পরের প্রশ্ন, 31 দাগের প্রশ্ন, দাদা সাহেব ফালকে যুক্ত ছিলেন চলচ্চিত্রের সঙ্গে। যদি বলা হয় ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়? লিখবে দাদা সাহেব ফালকে। আর দাদা সাহেব ফালকে কার সঙ্গে যুক্ত? চলচ্চিত্রের সঙ্গে যুক্ত। চলো ঠিক আছে, পরের প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখে নাও। আমাদের পরের প্রশ্ন বলেছে, এক সেকেন্ড, এটাকে উপরের দিকে তুলে দিই, এটাকে নিচের দিকে নামিয়ে দিই, সব থেকে ভালোভাবে বেটারভাবে বোঝাতে পারবো আমি তোমাদের। চলো আমাদের পরের প্রশ্ন। পরের প্রশ্ন যেটা বলেছে, গলা সাইড খুব ব্যথা হচ্ছে বুঝতে পারলে, খুব ঠান্ডা লেগেছে, সারাদিন ধরে তো পড়াতে হয়। তো এখানে তো চলচ্চিত্রের সঙ্গে বলে দিয়েছি। 32 থেকে, ভারতীয় উপনিবেশ অরণ্যায়ন প্রধানত পরিবেশ ইতিহাস চর্চা। তো দেখো একটা জিনিস মাথায় রাখবে, প্রথম অরণ্যায়ন কিন্তু 1865 সালে হয়েছিল, এবং দ্বিতীয় অরণ্যায়ন কিন্তু 1878 সালে হয়েছিল। এবং এই দ্বিতীয় অরণ্যায়নে কিন্তু অরণ্যকে 3টি ভাগে ভাগ করা হয়েছিল। আর 3টি ভাগে ভাগ করা হয়েছিল, এবং সবথেকে এই অরণ্যায়নে সবথেকে বেশি লাভবান হয়েছিল ইংরেজরা। পয়েন্ট আউট করো, আমি যা যা বলছি খাতায় লিখবে কিন্তু। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক, কে বলতে পারে? নেক্সট প্রশ্ন। ঠিক আছে, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান হলো সরকারি নথিপত্র। পরের প্রশ্ন, বাংলা নমশূদ্র আন্দোলনের ইতিহাস হলো সামাজিক ইতিহাস চর্চার বিষয়। সরকারি মহাপেশখানা পাওয়া যায় সরকারি অধিকারীদের প্রতিবেদন। ঠিক আছে, পরের প্রশ্ন, মেয়ের লেখা পিতার পত্র লেখককে? জওহরলাল নেহরু। কী হবে? জওহরলাল নেহরু হবে। ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলে? দাদা সাহেব ফালকেকে বলা হয়। কলকাতায় প্রতিষ্ঠিত গতিক স্থাপত্যের নিদর্শন কি? অ্যান্সার হবে হাইকোর্ট। পরের প্রশ্ন, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত সংবাদপত্রের নাম কি? অ্যান্সার হবে দিগদর্শন। পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ ছিলেন দ্বারকনাথ বিদ্যাভূষণ। বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন 1974 সালে। 1974, এটা একটু আগে সলভ করেছি। ভারতীয়রা প্রথম আলুর ব্যবহার শিখেছিল পর্তুগিজদের কাছ থেকে। সত্যজিৎ রায় যুক্ত ছিলেন। অ্যান্সার হবে শিল্প চর্চার সাথে সত্যজিৎ রায়। আর রেশম বস্ত্র আবিষ্কৃত হয় চীন দেশে। নিষিদ্ধ শহর বলা হয় লাসাকে। বঙ্গদর্শন সাময়িক পত্রটি ছিল, অ্যান্সার হবে মাসিক পত্রিকা।
আর র্যাচেল কারসন যুক্ত ছিলেন। র্যাচেল কারসন পরিবেশ ইতিহাসের সাথে বঙ্গদর্শন পত্রিকা 4 বছর। তো দেখো এখান থেকে কিন্তু প্রশ্ন আসে মাধ্যমিকে, আমি বলছি ভালো করে শোনো কি বলছিলাম, যে আমরা জানি কলকাতা বিশ্ববিদ্যালয় কিন্তু 1857 সালে তৈরি হয়, তাই তো? আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা চালু হয় কিন্তু 1858 সালে। 1 বছর পরে বিএ পরীক্ষাটা চালু হয়, তাই তো? কারণ কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1+2 সিস্টেমটা আগে ছিল। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম ছেলেদের মধ্য থেকে প্রথম কিন্তু বিএ পাশ করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে যদুনাথ বসু। যদুনাথ বসু বানামটা ভুল আছে, যদুনাথ বানাম জ দয়স্বরী। হ্যাঁ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিএ পাস করেন কিন্তু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যদুনাথ বসু, এটা 1858 সালে। আর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে মেয়েদের মতো থেকে বিএ পাস করেছিলেন কাদম্বিনী গাঙ্গুলি, ঠিক আছে, এবং এমএ পাস করেন কিন্তু চন্দ্রমুখী বসু। পরীক্ষায় কিন্তু এখান থেকে কোশ্চেন দেয় কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, যদি বলে ছেলেদের মতো প্রথম বিএ পাস কে করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর কার নাম লিখে যদুনাথ বসু, এটা বানামটা ঠিক করে নেবে, বানামে টাইপিংয়ে গন্ডগোল আছে। আর আর মেয়েদের মধ্যে থেকে বিএ পাস কে করেন কাদম্বিনী গঙ্গোপাধ্যায়, এবং বিএ পাস করেন। আর মেয়েদের মধ্যে থেকে এমএ পাস কে করেন চন্দ্রমুখী বসু। অ্যাকচুয়ালি এখানে কিন্তু কাদম্বিনী গঙ্গোপাধ্যায় কিন্তু প্রথম কিন্তু এমএ পাস করা উচিত ছিল, কিন্তু চন্দ্রমুখী হয়তো কাদম্বিনী গাঙ্গুলি পড়া ছেড়ে দিয়েছিল, বুঝতে পারলে? এখানে কিন্তু চন্দ্রমুখী বসু কিন্তু আগে থেকে কিন্তু এমএ পাসটা করে যায়, বুঝতে পারলে? এখান থেকে কিন্তু প্রশ্ন আছে, খাতায় লিখে রাখবে। তো দেখো মাধ্যমিক পরীক্ষায় কিন্তু নাচ সম্পর্কে কিন্তু পরীক্ষা দিচ্ছে। নাচ, নাচ মানে বুঝতে পারলে? নাচ, নাচের ভিতর থেকে তোমরা পশ্চিমবঙ্গ থেকে শুধু ছৌ নাচটা পড়বে, ঠিক আছে? ছৌ নাচটা পশ্চিমবঙ্গ থেকে দিতে পারে, পশ্চিমবঙ্গের ছৌ নাচ। ছৌ পড়ার দরকার নেই। আসামের বিহুটা পড়বে, আসাম থেকে খেল ফেল অনেকগুলো নাচ আছে, আসাম থেকে বিহুটা পড়বে। মণিপুর পড়ার দরকার নেই, নাগাল্যান্ডের দরকার নেই, নাগাল্যান্ড তোমাদের সিলেবাস অতটা নেই। ঝাড়খণ্ডটা পড়ার দরকার নেই, বিহার পড়ার দরকার নেই, পড়তে পারো তোমরা, যদি পড়ো কোনো সমস্যা নেই। উড়িষ্যাটা পড়ে, উড়িষ্যার ওডিসি, আর এই দুটো পরীক্ষায় মাধ্যমিকে দেয়, আমি দেখেছি, অনেকবার দেখেছি। তোমার উড়িষ্যার হলো ওডিসি, আর কেরালা আছে, কেরালা থেকে পরীক্ষাটা দেয়, কেরালা, এইটাও পরীক্ষা আমি দেখেছি। কেরালা কথাকলি, মোহিনীনাট্যম, মোহিনীনাট্যম আর কথাকলি দুটো পড়বে। আর উড়িষ্যা থেকে ওডিসি, ঠিক আছে। আর পাঞ্জাব থেকে ভাংড়া, ভাংড়াটা পড়বে। রাজস্থান থেকে, রাজস্থান দরকার নেই। তামিলনাড়ু ইম্পর্টেন্ট, তামিলনাড়ু থেকে ভারতনাট্যম, এটা পরীক্ষা দেয়, ভারতনাট্যমটা দেয়। এখান থেকে তোমরা দেবে কিন্তু অরুণাচল প্রদেশ আসে না, অন্ধ্রপ্রদেশের কুচুপুড়িটা দেয়। তোমরা কেরালা পড়বে, অন্ধ্রপ্রদেশ, আসাম, আর কত্থকটা পড়বে। কত্থকটা উত্তর পশ্চিম ভারতের নাচ, কত্থকটা উত্তর পশ্চিম ভারতের নাচ, এটা ভালো করে পড়বে। এই যে উত্তর ভারত, এই উত্তর পশ্চিম বলে, তোমরা উত্তর ভারতের নামে উল্লেখ করবে, ঠিক আছে? এগুলো ভালো করে পড়বে, যেগুলো যেগুলো পরীক্ষায় বলছি, কারণ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস করছেন খুবই খতরনাক হচ্ছে। তো এখানে দেখো ভারতের চলচ্চিত্রের জনকটা ভালো করে দেখবে। ভারতের চলচ্চিত্রের জনক কিন্তু তোমরা জানো দাদা সাহেব ফালকেকে বলা হয়, ঠিক আছে? এবং তোমরা জানো যে চলচ্চিত্র রাজা কিন্তু হরিশ্চন্দ্র তৈরি করেন, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবে, যদি কোশ্চেন করে ভারতের চলচ্চিত্রের জনক কাকে বলা হয়, তাহলে তোমরা কী লিখবে? দাদা সাহেব ফালকে। আর যদি পরীক্ষাতে বাংলা চলচ্চিত্রের জনক, তাহলে হীরালাল সেন, ঠিক আছে? কোশ্চেন কিন্তু প্যাটার্ন ঘোরায়, আবার পরীক্ষা দিতে পারে যে চলচ্চিত্রের জনক কাকে হয়, তাহলে লুমিয়ার্স ব্রাদার্সের কথা উল্লেখ করবে। চলচ্চিত্রের জনক কাকে হয়, কাকে বলে? লুমিয়ার্স ব্রাদার্স। ভারতের চলচ্চিত্রের জনক দাদা সাহেব ফালকে, বাংলা চলচ্চিত্রের জনককে হীরালাল সেন। এই তিনখানা কোশ্চেন কিন্তু ঘোরায়। ওকে, চলো পেজটা ঘুরিয়ে দিচ্ছি। তো দেখো হীরালাল সেনটা দেখে নাও, যেটা 1866 সালে কিন্তু জন্মগ্রহণ করেছে এবং 1917 সালে কিন্তু মারা যান, এবং বাংলায় ভারতের চলচ্চিত্রের কিন্তু বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, ভারতে না,
অনেকে কিন্তু ভুল লেখে, কিন্তু বাংলা চলচ্চিত্রের জনক বলা হয়, ঠিক আছে, হীরালাল সেনকে। তো দেখো রসগোল্লা নিয়ে কিন্তু অনেক ঝামেলা আছে, রসগোল্লা কে আবিষ্কার করেছেন, ঠিক আছে, অনেকে বলে হারাধন ময়রা, নবীনচন্দ্র সেন। রসগোল্লা কে আবিষ্কার করেছেন এই বিষয়ে নিয়ে কিন্তু অনেক মতভেদ আছে। রসগোল্লা নদীয়া জেলার ফুলিয়ার হারাধন ময়রার আদি রসগোল্লা। অনেকে হারাপদ ভৌমিকের কথা উল্লেখ করে, কিন্তু হারাধন ময়রাটা লিখবে। আর তোমরা যেটা কলকাতায় যে যে স্পঞ্জের রসগোল্লা যেটা পাওয়া যায়, দাঁত দিয়ে চিবালে দাঁতের মানে মুখের মধ্যে গলতে থাকে, গলে না আর কি, সেটা নবীনচন্দ্র দাস স্পঞ্জের রসগোল্লা, এটাও ভালো করে পড়বে। এই যে কথাটা বলছিলাম যে লুমিয়ার, যদি বলা চলচ্চিত্রের জনক কাকে বলে, সমগ্র বিশ্বের বা চলচ্চিত্রের জনক, এটা কিন্তু লুমিয়ার্স ব্রাদার্সকে বলে, বুঝতে পারলে। যেমন লুমিয়ার্স ব্রাদার্স এরা দু ভাই ছিল, বুঝতে পারলে। সে যেটা 1895 সালে প্যারিসে যে লুমিয়ার ভ্রাতৃদ্বয় সর্বজনীনভাবে এই চলচ্চিত্র কিন্তু প্রদর্শন করে, লুমিয়ার্স ব্রাদার্স। আর একটা এই যে তোমাদের এই প্রশ্নটা পরীক্ষা দেয়, সাবালটান গোষ্ঠী নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক। দেখো সাবালটান গোষ্ঠীর এটা কিন্তু জনক কিন্তু রণজিৎ গুহ। আর এখানে পার্থ চ্যাটার্জি, সুমিত সরকার, গৌতম ভদ্র। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সাবালটান গোষ্ঠীর জনক কিন্তু রণজিৎ গুহ। এর সঙ্গে তোমরা পার্থ চট্টোপাধ্যায়, শাহিন আমিন, সুমিত সরকার, গৌতম ভদ্র, জ্ঞানেন্দ্র পাণ্ডে, দীপেশ চক্রবর্তী, সুদীপ্ত কবিরাজ এর কথা উল্লেখ করতে পারে। কিন্তু এর ভিতর থেকে বেশি পরীক্ষা দেয় রণজিৎ গুহটা ভালো করে পড়বে, পার্থ চট্টোপাধ্যায় বা পার্থ চ্যাটার্জি আর গৌতম ভদ্র, এই তিনটে বেশি পরীক্ষায় দেয়। ব্যাস হয়ে গেছে আমার, আই থিঙ্ক আর নেই, ব্যাস বাইটাটা। নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি কিন্তু মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করছি। মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মাধ্যমিকের ইতিহাসের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পরীক্ষা আসার চান্স খুবই বেশি, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি। প্লিজ অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, অনলাইন ক্লাসকে সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার দরকার। তো দেখো মাধ্যমিক ইতিহাসের প্রশ্নপত্র বিগত বছর ধরে কিন্তু খুবই টাফ আসছে, বহুতই টাফ আসছে। তো বিশেষ করে এমসিকিউবের ক্ষেত্রে ভৌতিক ক্রিটিক্যাল টাইপের প্রশ্নগুলো আসছে। একমাত্র এসবি একাডেমিক সেন্টার আছে যারা সম্পূর্ণরূপে সমগ্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট বিস্তারিত আলোচনা করে, একমাত্র এসবি একাডেমিক সেন্টার। তো দেখো অনেকে করতে পারে, বাট আমি বলতে পারি ধরবো আর উড়াবো। আর যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি চলতে পারবো না। পুরো পাক্কা তোমাদের সাপোর্ট চাই। তোমাদের সাপোর্ট ছাড়া কখনো চলা যায় বলো তো, আমাকে সত্যি কথা বলো তো। আর যারা যারা ভিডিওটা দেখছো বাবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। শুধু ভিডিও দেখলে হবে না, কিন্তু চ্যানেলের সঙ্গে যুক্ত হতে হবে। যারা মাধ্যমিক 2025-এ মাধ্যমিক দেবে, যারা 2026-এ মাধ্যমিক দেবে, সবার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। মানে প্রতি বছর মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সুপার টুপার বাম্পারিট কিন্তু আজকে যে জিনিসটা আলোচনা করছি, যারা 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2025-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, যারা 2027-এ মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর ভিডিও ছেড়ে কেউ যাবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন, বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায়। তো দেখো বাংলায় সংবাদপত্রের সূচনা ঘটায় কিন্তু আমাদের কি বলতো, বেঙ্গল গেজেট। বেঙ্গল গেজেট তোমরা জানো জেমস আগাস্ট হেকি, একটু বানাম লিখে দিচ্ছি, জেমস বর্গে জয়কার ম দন্ত স, জেমস ম দন্ত, জেমস আগাস্ট, জেমস অগাস্ট অ গয়কার দন্ত শয়টায়, জেমস অগাস্ট হেকি, হয়হস্যি কয়হস্যি, জেমস আগাস্ট হেকি কিন্তু এই 1780 সালে কিন্তু 29শে জুলাই এটা কিন্তু আমাদের কিন্তু প্রকাশিত হয়। এবং যিনি করেছেন আমাদের নাম কি, জেমস আগাস্টাস হেকি। অ্যান্সার কি হবে বেঙ্গল গেজেট, ঠিক আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা কেউ অনলাইন ছেড়ে যাবে না, সবাই কিন্তু অ্যান্সার দেবে। আমি খুব সুন্দর করে তোমাদের সামনে আলোচনা করছি, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে। এসবি একাডেমিক সেন্টার কখনো হারবে না, একদম লড়াই হবে, একদম লড়াই হবে, পুরো পাক্কা গ্যারান্টি কাছে। কেউ যাবে না অনলাইন থেকে, কেউ যাবে না। এসবি একাডেমিক সেন্টার থেকে অনলাইন ক্লাস করাচ্ছে, কোনো গল্প নয়, অঙ্ক হবে, ব্যাস। যেমন ডায়লগ
যেমন তার পড়াশোনার স্টাইল সেরকম হতে হবে। চলো পরের প্রশ্ন নেক্সট প্রশ্ন। এই আর একটা প্রশ্ন যে সমাজচর দর্পণ ছিল, সমাজচর দর্পণ। তো দেখো এই যে সমাজচর দর্পণ ছিল কিন্তু কি বলেছে, ব্রাহ্মণদের মুখপাত্র না, ব্রাহ্মণদের মুখপাত্র হবে না। তারপরে কি বলেছে, ইয়ং বেঙ্গলদের মুখপাত্র না, ইয়ং বেঙ্গলদের মুখপাত্র কেন, ইয়ং বেঙ্গলদের মুখপাত্র ছিল এথেনিয়াম ঠিক আছে, পার্থেনিয়াম, এ সমস্ত ছিল ইয়ং বেঙ্গল, যারা ডিরোজিও এবং নবগোপাল, ডিরোজিও আছে, প্যারিচাঁদ মিত্র আছে, ঠিক আছে, রামতনু লাহিড়ী আছে, এর সঙ্গে ডিরোজিওর অনুগামীগুলো ছিল, সেটা এখানে কিন্তু এথেনিয়াম পার্থেনিয়ামটা ছিল, ঠিক আছে। আর এখানে কিন্তু ইয়ং বেঙ্গলদের হবে না, ব্রাহ্মণদের মুখপাত্র, সমাজ সংস্কারের মুখপাত্র হবে না, এরা সমাজ এমন কোনো কিছু করেনি, রক্ষণশীলদের মুখপাত্র কী হবে, এইটা কী ছিল, রক্ষণশীলদের মুখপাত্র হবে, এর অ্যান্সার হবে রক্ষণশীলদের মুখপাত্র, ঠিক আছে। একদম সরাসরি লাইভ ক্লাস চলছে, একদম যাবে না, কেউ ওয়ান লাইনে থাকবে। SB একাডেমিক সেন্টার কখনো হার মানে না, পরীক্ষার হলে দাপটের সঙ্গে ক্লাস হবে, ভয়ের কোনো কারণ নেই, ওকে। এবং আমাদের পরের যে প্রশ্ন বলেছে দেখে নাও তোমরা, পরের প্রশ্ন বলেছে সংবাদ প্রভাকর এর সম্পাদক কে ছিলেন, সংবাদ প্রভাকর। তো দেখো সংবাদ প্রভাকরের সম্পাদক ছিলেন কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত ছিলেন। কে ছিলেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভাইটাল, একদম খতরনাক ভাইটাল, ঠিক আছে, একদম খতরনাক ভাইটাল। খাতায় লিখবে কিন্তু একদম নোটস বানিয়ে নেবে, ঠিক আছে, কি বানাবে, নোটস বানাবে, ওকে, বুঝতে পারছো, পেন খাতা বের করো, নোটস বানাও, কোনো কথা নেই। মাধ্যমিকে ইতিহাসে 100-এ 100 পেতে হবে, ইতিহাসে 100-এ 100 পেতে হবে। কে বলেছে? SB একাডেমিক সেন্টার থেকে বলছে আমি সজল ভট্টাচার্য। তোমরা সবাই কিন্তু SB একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত থাকবে, SB একাডেমিক সেন্টারকে সাপোর্ট করবে, একদম ধরবো আর উড়াবো। চলো পরের প্রশ্ন, সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? তো দেখো সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ। এখান থেকে কিন্তু মাধ্যমিকে আর একটা প্রশ্ন আসে যে সোমপ্রকাশ পত্রিকা সাময়িককালের জন্য বন্ধ হয়েছিল কত সালে? একটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এই যে সোমপ্রকাশ যে পত্রিকা আছে, তোমরা জানো যে সোমপ্রকাশ পত্রিকা, এটা কিন্তু সম্পাদক ছিলেন কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। এই সোমপ্রকাশ পত্রিকা সম্পর্কে তোমাদের একটা গল্প বলি। দেখো সোমপ্রকাশ, আমরা জানি নাট্যবিহন নিয়ন্ত্রণ আইন, না প্রথম হচ্ছিল নাট্যবিহন নিয়ন্ত্রণ আইন। দেখো নাট্যবিহন নিয়ন্ত্রণ আইন কিন্তু 1876 সালে ছিল, আর নাট্যবিহন নিয়ন্ত্রণ আইন, এবং 1878 সালে কিন্তু দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি হয়েছিল, ঠিক আছে, দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি হয়েছিল। তো আমরা দেখতে পাচ্ছি এই যে 1878 সালে কিন্তু এই আমাদের লর্ড লিটন, কে করেছিলেন? লর্ড লিটন, একটু লিখে রাখছি, লর্ড লিটন, একদম খাতায় টুকে রাখবে, লর্ড লিটন। এই 1878 সালে কিন্তু লর্ড লিটনের প্রেসারে এই আমাদের সোমপ্রকাশ পত্রিকা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, ঠিক আছে। দ্বারকনাথ এই আত্মসম্মানের বিরুদ্ধে কিন্তু আন্দোলন করেছিলেন যে কেন এই পত্রিকা বন্ধ হয়েছিল। 1 বছরের বেশি কিন্তু সোমপ্রকাশ পত্রিকা কিন্তু বন্ধ হয়েছিল। আর এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন কিন্তু দ্বারকনাথ বিদ্যাভূষণ, ঠিক আছে, কি বলতে বুঝতে পারছো? এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে 1876 সালে যখন নাট্যবিহন নিয়ন্ত্রণ আইন পাস হয়, এবং 1800 একটু কালার পরিবর্তন করি, কালারগুলো নিলে একটু ভালো করে বোঝাতে পারবো, এবং 1878 সালে কিন্তু লর্ড লিটনের কিন্তু আমাদের কিন্তু দেশীয় ভাষা সংবাদপত্র আইন জারি করা হয়, যেখানে কিন্তু আমরা দেখতে পারি যে সোমপ্রকাশ পত্রিকা কিন্তু বন্ধ হয়েছিল 1 বছরের জন্য, এবং দ্বারকনাথ বিদ্যাভূষণ কিন্তু এর বিরুদ্ধে কিন্তু লড়াই করেছিল, ঠিক আছে, বুঝতে পারছো কী বলছি? চলো ধরবো আর উড়াবো। পরের প্রশ্ন 5 থেকে প্রশ্ন, বামাবধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয়। তো দেখো এই যে আর একটা প্রশ্ন হচ্ছে বামাবধিনী পত্রিকা, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। বামাবধিনী পত্রিকা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। বামাবধিনী পত্রিকা প্রকাশিত হয়, তো তোমরা জানো বামাবধিনী পত্রিকা 1863 সালে প্রকাশিত হয়। কত সালে প্রকাশিত? একটু কালার পরিবর্তন করি, ভালো বোঝা যাচ্ছে না। 1863 সালে কিন্তু বামাবধিনী পত্রিকা প্রকাশিত হয়, ঠিক আছে। এবং এই বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী। বামা শব্দের অর্থ কি? বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী। কি? সমগ্র নারী। বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী, ওকে। আর এই বামাবধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? উমেশ চন্দ্র দত্ত, এটাও টুকে রাখবে, উমেশ চন্দ্র দত্ত। বামাবধিনী পত্রিকার সম্পাদক উমেশ চন্দ্র দত্ত, ঠিক আছে। এবং বামাবধিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1863 সালে কিন্তু বামাবধিনী পত্রিকা প্রকাশিত হয়। এবং বামা শব্দের অর্থ কি? সমগ্র নারী। এখান থেকে কিন্তু তোমাদের কিন্তু
পরীক্ষা দেবে। আর বামা পত্রিকা কিন্তু কোন পত্রিকা? মাসিক পত্রিকা। মাসিক পত্রিকা একদম যা বলেছি এর ভিতর থেকে আসবে। খাতার নোটস বানাবে কিন্তু। প্রথমে লিখবে বামাবদিনী পত্রিকার সম্পাদককে উমেশচন্দ্র দত্ত, বানাম লিখে দিছি। বামাবদিনী পত্রিকা কত সালে প্রকাশিত হয়? 1863 সালে প্রকাশিত হয়। ঠিক আছে, কত সালে প্রকাশিত হয়? 1863 সালে প্রকাশিত হয়। বামাবদিনী পত্রিকাটা মাসিক পত্রিকা। বামা শব্দের অর্থ হলো সমগ্র নারী। ঠিক আছে, একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলো প্রশ্ন কিন্তু নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি ডিসকাস করেছি। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? ডিসকাস করেছি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। একদম এসবি একাডেমিক সেন্টারের ছাত্রছাত্রীরা কখনো হার মানে না। একদম বুকের পাটায় দম লাগিয়ে পরীক্ষার হলে লড়াই হবে। একদম ধরবো আর উড়াবো, গুরু কাঁপাবো। তো পরীক্ষার মাধ্যমিক হলের বোর্ড কাঁপবে, মানে কাঁপবে মানে মারপিটের কাঁপা না, পরীক্ষার হলে খাতার পেনের লড়াইকে বলা হয়, লড়াইকে বলা হয়। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? চশমা নিয়েছি তো, চশমাতে একটু সমস্যা আছে, কারণ এখান থেকে ক্যামেরা থেকে যে ফোকাসটা আছে সেটা চোখের পর খুব ক্ষতি করছিল। তার জন্য বাধ্য হয়ে কিন্তু আমি ক্যামেরা মানে চশমাটা নিয়েছি। আর দেখতেই পারছো আমাদের পরের প্রশ্ন যেটা বলেছে যে, পরের প্রশ্ন বলেছে বামাবদিনী পত্রিকা কী ধরনের পত্রিকা? তো তোমরা জানো বামাবদিনী পত্রিকা কিন্তু এই যে প্রশ্ন আছে বামাবদিনী পত্রিকা, আর দেখে প্রশ্ন, এটা কিন্তু একটা মাসিক পত্রিকা। একটু আগে আলোচনা করেছি, মাসিক পত্রিকা, এই তো লেখা আছে। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক। আর কে ধরবো আর উড়াবো, বলছি তো এসবি একাডেমিক সেন্টার। আমরা দেখতে পাচ্ছি বামাবদিনী পত্রিকার গ্রাহক ছিলেন কে? তো দেখো এটাকে বামাবদিনী পত্রিকা কিন্তু মাসিক পত্রিকা, তো বুঝতেই পেরে গেছো, আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিয়েছি। এবং তার সঙ্গে আর একটা কাজ করবে, বামাবদিনী পত্রিকার গ্রাহক ছিলেন কে? বামাবদিনী পত্রিকার গ্রাহক ছিলেন কিন্তু ভুবন মোহনী বসু। ঠিক আছে, ভুবন মোহনী বসু কিন্তু গ্রাহক ছিলেন। ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে, ভুবন মোহনী বসু কিন্তু এর গ্রাহক ছিলেন। ঠিক আছে, এবং হিন্দু পেট্রিয়ট কত সালে প্রকাশিত হয়? এই যে আর একটা প্রশ্ন, খতরনাক প্রশ্ন। তোমরা জানো যে হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু 1835 সালে কিন্তু প্রকাশিত হয়। আর হিন্দু পেট্রিয়ট পত্রিকার প্রথম যে সম্পাদক ছিলেন সেটা গিরিশচন্দ্র ঘোষ ছিলেন আই থিঙ্ক। এবং হিন্দু পেট্রিয়ট পত্রিকার পরে যে সম্পাদক ছিলেন সেটা হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ছিল। ঠিক আছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি হিন্দু পেট্রিয়ট যে পত্রিকা আছে, এই হিন্দু পেট্রিয়ট পত্রিকা 1853 সাল আছে, এই 1853 সালে কিন্তু হিন্দু পেট্রিয়ট পত্রিকা কিন্তু প্রকাশিত হয়। এবং এই হিন্দু পেট্রিয়ট পত্রিকার যিনি সম্পাদক ছিলেন, আমরা জানি যে হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক প্রথম ছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ ছিলেন। গিরিশচন্দ্র ঘোষ, খাতা লিখবে গিরিশচন্দ্র ঘোষ। এবং পরবর্তীকালে এর সম্পাদক হয় হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলতে বলতে চলে আসছে একদম আমাদের সামনে, একদম একদম হাই কোয়ালিটিভাবে চলে আসছে। পরের প্রশ্ন বলেছে 11 দাগের প্রশ্ন বলেছে হিন্দু পেট্রিয়টের প্রথম সম্পাদক কে ছিলেন? এই আর একটা প্রশ্ন। একটা জিনিস মাথায় রাখবে যে হিন্দু যে পেট্রিয়ট পত্রিকা সেটা কিন্তু 1853 সালে কিন্তু প্রকাশিত হয়, এটা তো তোমরা জানো প্রশ্নটা। এবং হিন্দু পেট্রিয়ট পত্রিকা যে প্রথম যে সম্পাদক ছিলেন, এটার প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এটা হলো প্রথম সম্পাদক ছিলেন গিরিশচন্দ্র ঘোষ। এবং পরে যে সম্পাদক হন সেটা হলো হরিশ্চন্দ্র, এটা হলো দ্বিতীয় সম্পাদক কে হন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। প্রথম সম্পাদক কে হয়? গিরিশচন্দ্র ঘোষ। দেখো মাধ্যমিক পরীক্ষা ইতিহাসে ছেলেমেয়েরা ভয় পায়। আরে বাবা এসবি একাডেমিক সেন্টার আছে, ভয় কি সেটা বাবা? ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি ধরবো আর উড়াবো, কোনো গল্প নেই, ধরবো আর উড়াবো। মানে উড়াবো মানে একদম যে এই যে ঘুড়ি উড়ানো ওরকম উড়ানোর কথা বলছি না আমি। পরীক্ষার হলে একদম দাপটের সঙ্গে পরীক্ষা হবে, একদম কাঁপানো পরীক্ষা। মানে কোশ্চেন পেপার ধরবো আর স্যার কোশ্চেন দেবে, ঘন্টা খানিকের মধ্যে পরীক্ষা শেষ। এরকমভাবে পড়াশোনা করতে হবে, একদম এরকমভাবে পড়াশোনা করতে হবে। এসবি একাডেমিক সেন্টার যখন বলেছে ওটাই হবে একদম। সজল ভট্টাচার্য, খুব শীঘ্র তোমাদের সঙ্গে আমার দেখা হবে, একদম পুরো পাক্কা গ্যারান্টি দিয়ে বলতে পারি। খুব শীঘ্র তোমাদের সঙ্গে আমি দেখা হবে। আমি যত সম্ভব দুর্গাপুর থেকে শুরু করে তারপরে তোমাদের নামটা কি আছে, আমাদের নবদ্বীপে কিছু যাওয়ার কথা আছে, ছাত্রদের সঙ্গে দেখা করার কথা আছে। তারপরে আমাদের গড়িয়া থেকে শুরু করে তারপরে আমাদের শান্তিনিকেতনে অভিক আছে, অভিক ভাইয়ের সঙ্গে আমার দেখা করার অনেকটা ব্যাপার আছে, অনেক জায়গায় যাওয়ার কথা আছে। দেখা যাক, যাওয়ার আগে ভালো করে পড়াশুনো করতে হবে, তারপরে যাব। ওকে, চলো পরে বেটা। হিন্দু পেট্রিয়ট পত্রিকা চলেছিল, এই আর একটা প্রশ্ন, বাম্পারের প্রশ্ন। 71 বছর। কত বছর চলেছিল? একদম চোখ বন্ধ করে 71 বছর। চলো পরে প্রশ্ন, 13 থেকে প্রশ্ন। হিন্দু পেট্রিয়ট বিশেষ ভূমিকা নিয়েছিল। দেখো
হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা যে বিশেষ যে ভূমিকা নিয়েছিল এটা কিন্তু নীল বিদ্রোহ, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু সবসময়ের জন্য কিন্তু নীল বিদ্রোহকে নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কী নিয়ে আলোচনা করেছে? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা কিন্তু নীল বিদ্রোহ নিয়ে কিন্তু আলোচনা করছে। ওকে, কী বলছে বুঝতে পারছো? একদম ধরবো আর উড়াবো, উড়িয়ে গুড়িয়ে দেবো, কোনো প্রশ্ন ছাড়বো না, মাধ্যমিকে সব লিখে আসবো। SB একাডেমিক সেন্টার যা বলে তা করে, ঠিক আছে? চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। নেক্সট প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের রচয়িতা হুতুম হুতুম কথার অর্থ কী? তো দেখো, এই যে হুতুম প্যাঁচা নকশা, ঠিক আছে, এই একটা প্রশ্ন আছে তোমাদের। একটা জিনিস মাথায় রাখবে যে হুতুম প্যাঁচা নকশা গ্রন্থের রচয়িতা হুতুম, অর্থাৎ এটা কিন্তু কালীপ্রসন্ন সিংয়ের। কার আছে হুতুম প্যাঁচার নকশা? হুতুম প্যাঁচার নকশা কিন্তু কালীপ্রসন্ন সিংয়ের, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু হুতুম প্যাঁচার নকশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা বলছি, তোমরা কিন্তু খাতায় লিখবে বাবা, খাতা না লিখলে কিন্তু মনে রাখা বহুত মুশকিল হয়ে যাবে। আমি তোমাদের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে অনুরোধ করছি, প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের সাপোর্ট ছাড়া চলা বহুত মুশকিল হয়ে যাবে, বহুত মুশকিল হয়ে যাবে, ঠিক আছে? হুতুম প্যাঁচার নকশা, তো একটা কথা আমি বলতে পারি যে এই যে হুতুম প্যাঁচার যে নকশা আছে, এই নকশা হুতুম প্যাঁচার নকশা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা কিন্তু পরীক্ষার সময় দেওয়ার চান্স খুবই বেশি আছে। কালীপ্রসন্ন সিংয়ের খুবই ইম্পর্টেন্ট আছে। বাড়িতে বসে কিন্তু ভালো করে কিন্তু মুখস্থ করবে। আমাকে একটা কেউ SMS করেছে, বুঝতে পারলে? সেই জন্য কিন্তু আমি একটু দেখছি SMS-টা। আরে বাবা ঠিক আছে, আমি পরে জানাচ্ছি, আগে ছেলেমেয়েদের পড়াচ্ছি না। আমি কি বলছি শোনো, কি বলছি হুতুম, তোমরা, আমি একটা কথা আমি বলছি, তোমরা ভালো করে পড়াশুনো করার দিকে ধ্যান দাও, ঠিক আছে? ভালো করে পড়াশোনার দিকে ধ্যান দাও। আর ভালো করে পড়াশোনা না করলে কিন্তু লাইফে এগোনোটা বহুত মুশকিল হয়ে যাবে। দেখো, এই হুতুম প্যাঁচার নকশা নিয়ে কিন্তু অনেকটা সমস্যা আছে। হুতুম প্যাঁচার নকশা কিন্তু কালীপ্রসন্ন সিংয়ের লেখা, তোমরা জানো। এটা কিন্তু তৎকালীন সমাজে যে বাবু যে কালচার আছে সমাজের বুকে, তাদের নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছে। দেখো, এই হুতুম প্যাঁচার নকশা কিন্তু চড়ক শিরোনামে কিন্তু প্রকাশিত হয়েছিল, যেটা 1861 সালে, ঠিক আছে? 1861 সালে কী হয়েছিল? এটা কিন্তু চড়ক শিরোনামেও কিন্তু প্রকাশিত হয়েছিল। এবং এটি কিন্তু 1863 সালে প্রথম ভাগ এবং 1864 সালে, অর্থাৎ এই হুতুম প্যাঁচার নকশা, এটা চড়ক, ঠিক আছে, চড়ক, ঠিক আছে, এখানে কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? আর একটা জিনিস, চড়ক শিরোনামে, চড়ক চ ঢয়সন র আর ক, চড়ক শিরোনামে কিন্তু প্রকাশিত হয়েছিল, বুঝতে পারলে? আর আমরা জানি যে হুতুম প্যাঁচার নকশা কিন্তু দুটো ভাগে ভাগ হয়েছিল। একটা ভাগ কিন্তু 1863 সালে কিন্তু একটা ভাগ প্রকাশিত হয়েছিল, প্রথম ভাগ। আর একটা হয়েছিল 1864 সালে কিন্তু দ্বিতীয় ভাগ কিন্তু প্রকাশিত হয়েছিল, ঠিক আছে? কী বলছে বুঝতে পারছো? একদম ঠিক। প্রথম ভাগ প্রকাশিত হয়েছিল 1863 সালে এবং দ্বিতীয় ভাগ প্রকাশিত হয়েছিল 1864 সালে। ওকে, যাই হোক, অনেক গল্প দিলাম এখান থেকে, একদম বলছি তো। আর একটা প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, হুতুম প্যাঁচার নকশা প্রতিপাদ্য বিষয় কি? এই একটা জিনিস তোমাদের আমি বারবার করে বোঝাচ্ছি যে দেখো, বাড়িতে বসে কিন্তু পড়াশোনা করাটা খুবই জরুরি আছে। এই যে প্রশ্নটা বলেছে, প্রশ্নটা কিন্তু খতরনাক প্রশ্ন আছে। দেখো, আমরা জানি যে হুতুম প্যাঁচার নকশার প্রতিপাদ্য বিষয় হলো শহরের কলকাতার নাগরিক জীবন। শহরে যারা আছে তাদের কিন্তু বাবু কালচার, তাদের যে বাবু কালচার, তাদের পর কিন্তু এটা করা হয়েছিল হুতুম প্যাঁচার নকশা। চলো পরে বেটা, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যান, এই আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যায় খুব অল্প বয়সে, জানো? খুবই দুঃখ লাগে। হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, ঠিক আছে, এবং হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় মারা যায় কিন্তু 37 বছর বয়সে, মাত্র 37 বছর বয়সে কিন্তু তিনি মারা যান, ঠিক আছে? মাত্র 37 বছর বয়সে মারা যান। খুবই খারাপ লাগে, সত্যি বলছি, খুবই খারাপ লাগে যে তিনি এত অল্প বয়সে মারা যান কী করে। চলো পরের প্রশ্ন, আমাদের পরের প্রশ্ন বলেছে নীল দর্পণ নাটক রচনা করেন। এই যে আর একটা প্রশ্ন, এই প্রশ্ন নিয়ে কিন্তু ছেলেমেয়েরা, তোমার খাতা পেন ধরো, যা বলছি মন দিয়ে শোনো। SB একাডেমিক সেন্টার কী বলছে ভালো করে শোনো, খাতা পেন ধরো, এখানে পয়েন্ট আউট করো। দেখো, নীল দর্পণ নাটক রচনা করেন কিন্তু মধুসূদন দত্ত। নীল দর্পণ নাটক রচনা করেন কে? মধুসূদন দত্ত। এটা কিন্তু রচনা করেন মধুসূদন দত্ত। আর এই যে হরিশ্চন্দ্র, আমাদের যে আর একটা জিনিস, না সরি, এই রে আমারই ভুল হয়েছে, সরি।
কী বলো, সরি, কোনো কিছু মনে করো না প্লিজ, কোনো কিছু মনে করো না। নীলদর্পণ নাটক রচনা করেন দীনবন্ধু মিত্র। আমি দীনবন্ধু মিত্র কিন্তু নীলদর্পণ নাটকটা রচনা করেন। এই মধুসূদন দত্ত কিন্তু নীলদর্পণ নাটকটাকে কিন্তু ইংরেজিতে লিখেছিলেন, ইংরেজিতে লিখেছিলেন, ঠিক আছে। এবং এই প্রকাশিত হয়েছিল জেমস লং সাহেবের নামে। কার নামে প্রকাশিত হয়েছিল? জেমস লং সাহেবের নামে, ঠিক আছে। এবং এই জেমস লং সাহেবের কিন্তু কারাদণ্ড হয়েছিল। অর্থাৎ যদি পরীক্ষা দেয় যে নীলদর্পণ নাটকটা কার লেখা, তোমরা কি লিখবে? দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটা কার লেখা? দীনবন্ধু মিত্রের লেখা, ঠিক আছে, ভালো করে শোনো। এবং এই আর নীলদর্পণ নাটক ইংরেজি থেকে লিখেছেন, নীলদর্পণ নাটক ইংরেজিতে লিখেছেন কিন্তু মধুসূদন দত্ত। এবং যার নামে প্রকাশিত হয়েছিল, সেটা কিন্তু জেমস লং সাহেবের নামে প্রকাশিত হয়েছিল, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো? একদম আশা করি তোমাদের সমস্যা হবে না, যা বুঝিয়ে দিয়েছি। আর একটা জিনিস আমি কেটে দিচ্ছি, তো আর একটা জিনিস বোঝানোর ব্যাপার আছে। সেটা কি বলতো? আমরা জানি যে এই নীলদর্পণ নাটক কিন্তু দীনবন্ধু মিত্রের লেখা, এবং ইংরেজিতে লিখেছেন কিন্তু মধুসূদন দত্ত, এবং প্রকাশিত হয়েছিল কিন্তু জেমস লং সাহেবের নামে, যার জন্য কিন্তু জেমস লং সাহেবের কিন্তু কারাদণ্ড হয়েছিল। আর একটা জিনিস মাথায় রাখবে, এই যে নীলদর্পণ নাটক কিন্তু, আর এই নীল বিদ্রোহ কিন্তু ছিল নদিয়ার চৌগাছা গ্রামে। নদিয়ার কোথায়? নদিয়ার চৌগাছা, এই নদিয়ার চৌগাছা গ্রামে কিন্তু নীল বিদ্রোহ প্রথম হয়েছিল। এবং এই নীল বিদ্রোহ হয়েছিল কিন্তু 1859 সালে, এটাও লিখে রাখবে। 1859 সালে কিন্তু নদিয়াতে প্রথম বিদ্রোহ হয়েছিল, মানে নীল বিদ্রোহ 1859 সালে হয়েছিল, আর নদিয়ার চৌগাছা গ্রামে। আর একটা জিনিস মাথায় রাখবে যে নীল বিদ্রোহের দুজন নেতার নাম কি, তোমরা এখানে লিখে রাখো, পয়েন্ট আউট করে রাখো। নীল বিদ্রোহের দুজন নেতার নাম হলো বিষ্ণুচরণ বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস, আর কি আছে? দিগম্বর বিশ্বাস। এই দুজন কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল নীল বিদ্রোহের নেতা। এবং বাংলার ওয়াট টাইলার বলা হয়। খাতায় লিখবে কিন্তু বাবা, বসলে হবে না, এসবি একাডেমিক সেন্টার অনলাইনে চলে আসছে। কোনো গল্প নেই, শুধু পড়া হবে, কোনো গল্প হবে না, শুধু পড়া হবে, ওকে। নীলদর্পণ নাটক আমরা দেখতে পাচ্ছি, নীলদর্পণ নাটক এটা কিন্তু, এই যে নাটকটা আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং এই নীল বিদ্রোহের দুজন নেতার নাম হলো বিষ্ণুচরণ বিশ্বাস আর দিগম্বর বিশ্বাস। এদের কি বলা হয়? বাংলার ওয়ার্ড টাইলার বলা হয়। চলো ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলছে, দেখা যাক। এই আর একটা প্রশ্ন, যে প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, নীলদর্পণ এর অনুবাদ রেভারেন্ড জেমস লং সাহেবের নামে পরিচালিত হয়, যে তার 1000 টাকা জরিমানা হয়, সেই টাকা দিয়েছিল কে? 20 দাগের প্রশ্ন। সেই টাকা দিয়েছিল কিন্তু কালীপ্রসন্ন সিং দিয়েছিল। তোমরা জানো যে নীলদর্পণ নাটক যখন কিন্তু লেখেন দীনবন্ধু মিত্র, এবং এটা প্রকাশিত হয় কিন্তু তোমরা জানো ঢাকা থেকে বাংলাদেশের, আই থিঙ্ক 1860 সালে প্রকাশিত হয় ঢাকা থেকে বাংলাদেশের। এবং এই নীলদর্পণ নাটক মানে প্রকাশিত হয়েছিল জেমস লং সাহেবের নামে, যার জন্য কিন্তু জেমস লং সাহেবকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছিল। এবং এই কারাদণ্ডের হাত থেকে বাঁচিয়েছিল কিন্তু আমাদের কে বলতো? আমাদের কিন্তু বাঁচিয়েছিল কিন্তু কালীপ্রসন্ন সিং, তাকে মুক্ত করেছিল, এবং 1000 টাকার বিনিময়, ঠিক আছে। পরের প্রশ্ন, 21 দাগের প্রশ্ন, দীনবন্ধু মিত্র ছিলেন, এই আর একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তখন দীনবন্ধু মিত্র ছিলেন কিন্তু এখানে যেটা তোমরা বুঝতে পারছো, এখানে ইংরেজ সরকারের কর্মচারী, আই থিঙ্ক তোমরা এটাই লিখবে যে দীনবন্ধু মিত্র ছিলেন সরকারি কর্মচারী। হ্যাঁ, ঠিকই বলেছি, ব্যবসায়ী তিনি ছিলেন না, সরকারি কর্মচারী ছিলেন। কী হবে? সরকারি কর্মচারী ছিলেন। চলো আজকে ইতিহাসের একদম উড়াবো, একদম যা দেব ধরে উড়িয়ে দেবো। চলো পরের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিত হয়। তো গ্রামবার্তা প্রকাশিত হয় খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু তোমরা জানো একটা কথা তোমাদের মাথায় রাখবে, যে মাধ্যমিকের প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের বিগত কয়েক বছর ধরে কিন্তু মাধ্যমিকের প্রশ্ন কিন্তু খুবই একটু কঠিন আসছে। আর এর হাত থেকে বাঁচার জন্য কিন্তু তোমাদের কিন্তু ভালো করে পড়াশোনা করা দরকার। দাঁড়া, SMS করেছে একটা ছাত্র, তার অ্যান্সারটাকে দিই, দাঁড়া 1 সেকেন্ড।
এক সেকেন্ড, হ্যাঁ দাঁড়া আমি পরে যাচ্ছি রে বাবা, একটার সময় যাব। গ্রামবার্তা প্রকাশিকা কোথা থেকে প্রকাশিত হয়? একটা জিনিস মাথায় রাখবে, আমরা জানি যে গ্রামবার্তা প্রকাশিকা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু আমরা জানি যে বাংলাদেশের কুষ্টিয়া জেলার বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, কুষ্টিয়া জেলার কোন জেলার? কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম, কুমারখালী গ্রাম, বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে 1863 সালে কিন্তু এই গ্রামবার্তা প্রকাশিকা প্রকাশিত হয় এবং এর সম্পাদক ছিলেন কিন্তু হরিনাথ মজুমদার। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এই যে গ্রামবার্তা যে প্রকাশিকা আছে, সেই গ্রামবার্তা প্রকাশিকার এটা কিন্তু প্রকাশিত হয় কিন্তু কুষ্টিয়া জেলা থেকে। ঠিক আছে, কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম, দেখো আমি বানাম লিখে দিয়েছি, কুমারখালী গ্রাম, 1863 সালে। অর্থাৎ তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই যে গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা আছে, এই পত্রিকার মাধ্যমে কিন্তু আমাদের গ্রামের মানুষের, সাধারণ গ্রামের মানুষের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা কথা কিন্তু উল্লেখ করেছেন। ঠিক আছে, এবং এই যে এটাকে কিন্তু হরিনাথ মজুমদারকে কিন্তু কাঙাল হরিনাথ বলা হতো। হরিনাথ মজুমদারকে কি বলা হতো? হরিনাথ মজুমদারকে কিন্তু কাঙাল হরিনাথ বলা হতো। অর্থাৎ এই হরিনাথ মজুমদারকে কি বলা হতো? কিন্তু কাঙাল হরিনাথ। ওকে, কি বলছি বুঝতে পারছো? এটা হরিনাথ মজুমদার হবে এবং 1863 সালে কিন্তু এটা প্রকাশিত হয়। এর আগে কিন্তু গ্রামের কথা কোনো পত্রিকা তুলে ধরেনি। মাধ্যমিক পরীক্ষা দেয় যে সর্বপ্রথম গ্রামের দুঃখ দুর্দশার কথা কোন পত্রিকা তুলে ধরে? একমাত্র গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকা, যেটা 1863 সালে প্রকাশিত হয়েছিল বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী গ্রাম থেকে, এবং এর যিনি সম্পাদক ছিলেন সেটা কিন্তু হরিনাথ মজুমদার বা কাঙাল হরিনাথ। চলো ঠিক আছে, এখানে আর একটা প্রশ্ন আমি দেখছি, প্রাচ্য শিক্ষা কাকে বলে? দেখো, প্রাচ্য শিক্ষা মানে কি? প্রাচ্য শিক্ষা মানে এই প্রথাগত যে আমাদের যে শিক্ষা আছে, অর্থাৎ আমাদের যে শিক্ষা আছে, এই শিক্ষাকে বলে প্রাচ্য শিক্ষা, যেখানে বাংলা মাধ্যমের শিক্ষাকে বলা হয় প্রাচ্য শিক্ষা। অর্থাৎ এই যে দেশীয় যে শিক্ষা আছে, এই দেশীয় শিক্ষাকে বলা হয় প্রাচ্য শিক্ষা। ঠিক আছে, কী বলছে বুঝতে পারছো? অর্থাৎ এই যে 24 থেকে যে প্রশ্ন হচ্ছে প্রথাগত দেশীয় শিক্ষা, এই যে প্রথাগত যে দেশীয় যে শিক্ষা আছে, এটাকে বলে প্রাচ্য শিক্ষা। আর যদি বলে পাশ্চাত্য শিক্ষা কাকে বলে? ইংরেজি শিক্ষা। পাশ্চাত্য মানে কি? পাশ্চাত্য বলতে বোঝানো হয়েছে বিদেশি শিক্ষা, বিদেশি, ইংরেজি শিক্ষা, ইংরেজি। যদি বলে যে প্রাচ্য বিদেশ সমর্থকের দুজন নাম বলো, দেখো প্রাচ্য বিদেশ সমর্থকের নাম তোমরা হেনরি প্রিন্সেপের কথা উল্লেখ করবে। হেনরি প্রিন্সেপ, পয়রা ভালা হসি 9 6 পোয়া, হেনরি প্রিন্সেপ আছে। ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স আছে, বর্গের জয়কার 9 6 জোন্স আছে। আর পাশ্চাত্যের মধ্যে কে ছিল? পাশ্চাত্যের মধ্যে তোমরা উল্লেখ করতে পারো যে মেকলে। মেকলে কিন্তু এই পাশ্চাত্য শিক্ষাকে সমর্থন করেছিল। পাশ্চাত্য শিক্ষা বলতে বোঝানো হচ্ছে বিদেশি শিক্ষা, ইংরেজি শিক্ষা। টমাস ব্যাবিংটন মেকলে ছিল, রামমোহন রায় ছিল। এই রামমোহন রায় কিন্তু এই পাশ্চাত্য শিক্ষাকে কিন্তু সমর্থন করেছিলেন। আর প্রাচ্য শিক্ষা বলতে বোঝানো হচ্ছে প্রথাগত আমাদের দেশীয় শিক্ষা, বাংলা শিক্ষা, এর সমর্থন করেছিল হেনরি প্রিন্সেস, স্যার উইলিয়াম জোন্স, এরা কিন্তু সমর্থন করেছিল। যাই হোক, পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক। আজকে তো বলছি ধরে উড়িয়ে দেবো। আমাদের পরের প্রশ্ন বলেছে, আমাদের পরের যে প্রশ্ন বলেছে, আমাদের পরের প্রশ্ন বলেছে 25 দাগের প্রশ্ন, যে সরকার সংস্কৃত কলেজ, তো দেখে এটা তো সবাই জানে 1824 সালে, 1824 সালে কিন্তু সরকার কিন্তু সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি জন প্রতিষ্ঠা করেন। তো দেখো, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত করেন স্যার উইলিয়াম জোন্স 1784, একটু লিখে রাখবে 1784 সালে। ঠিক আছে, স্যার উইলিয়াম জোন্স কিন্তু 1784 সালে কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। এশিয়াটিক সোসাইটিকে প্রতিষ্ঠা করেন, এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কিন্তু স্যার উইলিয়াম জোন্স। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? স্যার উইলিয়াম জোন্স কী করেছেন? স্যার উইলিয়াম জোন্স কিন্তু এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। যে সমস্ত ছাত্রছাত্রীরা অনলাইন ক্লাসের সঙ্গে যুক্ত, যারা অনলাইন ক্লাসকে সাপোর্ট করছে,
যাদের সাপোর্ট আমি পাচ্ছি, আমি প্রত্যেকটা ছেলেমেয়েকে অনুরোধ করছি প্লিজ চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের সাপোর্ট চাই। কারণ তোমাদের সাপোর্ট ছাড়া এসবি একাডেমিক সেন্টার কখনো চলতে পারে না। এসবি একাডেমিক সেন্টার একটা শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্রত্যেকটা ছেলেমেয়েরা সরাসরি অনলাইনের মাধ্যমে ক্লাস হবে। চলো আমাদের পরে প্রশ্ন, কোম্পানি 1 বছরের জন্য 1,00,000 টাকা শিক্ষার জন্য খরচ করেন। তো দেখো 1,00,000 জন্য কিন্তু 1813 সালে, দেখো এখানে কিন্তু তোমাদের একটা জিনিস আমি বোঝাবো, ঠিক আছে? 1 সেকেন্ড, একটা পেজ নিয়ে বোঝাবো তোমাদের, এখানে বোঝাবো আমি, যাতে কোনো দিন না বলে কেউ, ওকে? একটা সিস্টেম বোঝাবো এখানে, ওকে? এখানে একটু আমি বোঝাতে চাই তোমাদের, একটু জিনিস বোঝাতে, রেগুলেটিং অ্যাক্টটা বোঝাতে চাই। দেখো রেগুলেটিং অ্যাক্টের সিস্টেমটা বোঝাচ্ছি, একটু মাথায় টুকে রাখবে, একটু মাথায় রাখবে, খাতায় রাখবে। রেগুলেটিং অ্যাক্ট কিন্তু হয়েছিল 1773 সালে, কিন্তু প্রথম অ্যাক্ট হয়েছিল। তার 20 বছর পরে হয়েছিল 1793 সালে। তার 20 বছর পরে হয়েছিল 1813 সালে। তারপরে 20 বছর পরে হয়েছিল 1833 সালে। তার 20 বছর পরে হয়েছিল 1853 সালে। এখন এই যে 1853 সালে, এর ভিতর থেকে এই যে 1813 আসে, এই 1813 সালে কিন্তু আমরা দেখতে পারি যে ভারতে রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে শিক্ষাক্ষেত্রে কিন্তু 1,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল। 1,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল, ঠিক আছে? বরাদ্দ, ঠিক আছে? 1813 সালে কিন্তু 1,00,000 টাকা বরাদ্দ করা হয়েছিল শিক্ষাক্ষেত্রে। এখান থেকে কোশ্চেনটা এখানে দিয়েছে। আর এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, প্রথম রেগুলেটিং অ্যাক্ট কত সালে পাস হয়? 1773 সালে। এই একটা কোশ্চেন এখান থেকে ইম্পর্টেন্ট আছে। আর আমাদের তৃতীয় রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে কিন্তু ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে কিন্তু 1,00,000 টাকা বরাদ্দ করা হয়। এবং 1833 সালে রেগুলেটিং অ্যাক্ট আছে, ঠিকানের সঙ্গে আরেকটা +2 করে দিই, এই 1835 সালে, ওকে? এই আরেকটা ইম্পর্টেন্ট ডেট। এই 1835 সালে কিন্তু মেকলে মিনিট প্রকাশিত হয়, অর্থাৎ টমাস বেবিংটন মেকলে ভারতবর্ষে প্রাচ্য শিক্ষা এবং পাশ্চাত্য শিক্ষা ঝামেলা মীমাংসার জন্য কিন্তু এই মেকলে আসে ভারতবর্ষে। তিনি কিন্তু এই 1853 সালে কিন্তু তিনি কিন্তু এই মেকলে মিনিটের মাধ্যমে কিন্তু প্রাচ্য এবং পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটান এবং ভারতবর্ষের শিক্ষাক্ষেত্রে পাশ্চাত্য শিক্ষাকে তিনি সমর্থন করেন। 1835 সালে তিনি শিক্ষাক্ষেত্রে যে নির্দেশনামা দান করেছিলেন তাকে মেকলে মিনিট বলে, ওকে? পুরো ধরে মুছে সাফ করে দিয়েছি, ঠিক আছে? তো মোটামুটি তোমাদের আমি বোঝানোর চেষ্টা করছি, যতটা পেরেছি বুঝিয়েছি। চলো আমাদের পরের প্রশ্ন দেখা যাক কে বলতে পারে, ঠিক আছে? পরের প্রশ্ন বলেছে, 28 জায়গার প্রশ্ন, জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের জনশিক্ষা কমিটি গঠিত হয়। তো দেখো জনশিক্ষা কমিটি কিন্তু 1823 সালে গঠন করা হয়, ঠিক আছে? 1813 সালে কিন্তু চার্টার অ্যাক্ট হয়েছিল। তার ঠিক 10 বছর পরে, অর্থাৎ 1823 সালে কিন্তু এই জনশিক্ষা কমিটি কিন্তু গঠন করা হয়, ঠিক আছে? চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন দেখা যাক কে বলতে পারে। আমাদের পরের প্রশ্ন বলেছে যে হিন্দু কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়? এই আর একটা প্রশ্ন, মানে খুব ইজি প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খুবই ভাইটাল, ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। এই যে হিন্দু কলেজ, একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, বাড়িতে বসে কিন্তু মন দিয়ে পড়াশোনা করতে হবে। মন দিয়ে পড়াশোনা না করলে কিন্তু রেজাল্ট করা বহুত মুশকিল। আর বিগত কয়েক বছর ধরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিকের প্রশ্নপত্র বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। দেখো হিন্দু কলেজ আমরা দেখতে পাচ্ছি যে হিন্দু কলেজ, এটা তো অনেকবার করেছি, যে হিন্দু কলেজ কিন্তু 1817 সালে গঠন করা হয়। আর ঠিক আছে, চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন, হাইট ইস্ট কে ছিলেন? তো দেখো এই যে প্রশ্ন আছে, সুপ্রিম কোর্টের বিচারপতি
আর একটা জিনিস মাথায় রাখবে যে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন ভারতবর্ষের থেকে ছিলেন স্যার এলিজা ইম্পে। স্যার এলিজা ইম্পে, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম যে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। অবশ্যই ময়পয়কার এলিজা ইম্পে। চলো পরের প্রশ্ন, আমাদের নেক্সট প্রশ্ন। আমাদের পরের প্রশ্ন বলেছে 31 দাগের প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন। এই যার একটা প্রশ্ন, আলেকজান্ডার ডাফ প্রতিষ্ঠা করেন। তোমরা জানো যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কিন্তু আলেকজান্ডার ডাফ কিন্তু প্রতিষ্ঠা করেন। 32 দাগের প্রশ্ন, ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন। দেখো ওরিয়েন্টাল সেমিনারি স্থাপন করেন কিন্তু গৌরমোহন আট্ট। ওরিয়েন্টাল সেমিনারিকে গঠন করেন, ওরিয়েন্টাল সেমিনারি গঠন করেন কিন্তু গৌরমোহন আট্ট। গৌরমোহন আট্ট কিন্তু ওরিয়েন্টাল সেমিনারি গঠন করেন। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। ঠিক আছে, চলো এবার আমি পরের পেজটা সলভ করাবো। ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন বলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম উপাচার্য কে ছিলেন। এই আর একটা প্রশ্ন আমি কিন্তু অনেকবার করিয়েছি, এটা তোমাদের পারা উচিত, এটা তোমাদের পারা উচিত। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুবই ভাইটাল প্রশ্ন আমি করেছি। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? একটা জিনিস মাথায় রাখবে যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন কিন্তু জেমস উইলিয়াম কোলভিন ছিলেন। ঠিক আছে, জেমস উইলিয়াম কোলভিন ছিলেন কিন্তু কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখবেন, দেখো কলকাতা বিশ্ববিদ্যালয়ে মানে উপাচার্য ছিলেন কিন্তু জেমস উইলিয়াম কোলভিন। যেটা বলছি, জেমস উইলিয়াম কোলভিনই ছিলেন প্রথম উপাচার্য ছিলেন। এটা কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানির। ভারতবর্ষে ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষে কে ছিলেন? ভারতীয় প্রথম উপাচার্য ছিল গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রথম উপাচার্য ছিলেন কিন্তু গুরুদাস বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কে ছিলেন? জেমস উইলিয়াম কোলভিন ছিলেন। চলো পরের প্রশ্ন, ব্রহ্মসভা বা ব্রহ্ম সমাজ কবে প্রতিষ্ঠিত হয়? এখান থেকে আমি প্রশ্নগুলো একটু বোঝাবো, দাঁড়াও, এখান থেকে একটু প্রশ্ন বোঝাবো। এই প্রশ্নগুলো একটু বোঝানোর ব্যাপার আছে। এক সেকেন্ড, একটা কালার ছবি নিয়ে এটা বোঝাতে হবে, না বোঝালে তোমরা পারবে না। এটা বোঝার একটা ব্যাপার আছে। দেখো আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্ম সমাজ নিয়ে যদি একটু আলোচনা করি, ব্রহ্ম সমাজ, তো দেখো ব্রহ্ম সমাজে যে ব্যাপারটা আছে, ব্রহ্ম সমাজ কিন্তু আমরা জানি যে এই যে ব্রহ্ম সমাজ এটা প্রতিষ্ঠা করেন কিন্তু আমরা কি জানি? রামমোহন রায়। ব্রহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন কে? ব্রহ্ম সমাজ কিন্তু প্রতিষ্ঠা করেন কিন্তু রামমোহন রায়। ঠিক আছে, কি বলছে বুঝতে পারছো? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা কে করেন? ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। এবং রামমোহন রায়ের পরবর্তীকালে এই ব্রহ্ম সমাজের দায়িত্ব পর চলে যায় কেশবচন্দ্র, দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে। ঠিক আছে, রামমোহনের পরে দায়িত্ব কার থেকে? দেবেন্দ্রনাথ ঠাকুরের হাতে পড়ে। এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে দায়িত্ব পড়ে কেশবচন্দ্র সেনের। অর্থাৎ রামমোহন রায়, আমরা রামমোহন রায় সম্পর্কে আরও একটু জানি। রামমোহন রায় 1815 সালে কিন্তু আত্মীয় সভা গঠন করেন। আত্মীয় সভা 1815 সালে। 1828 সালে কিন্তু ব্রহ্মসভা গঠন করেন। এবং 1830 সালে কিন্তু ব্রহ্মসভাটা কী হয়?
ব্রহ্ম সমাজে রূপান্তরিত হয়। ঠিক আছে, এটা কিন্তু রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়ের আর একটা জিনিস মাথায় রাখো যে 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট, রয়্যাকার রেগুলেটিং অ্যাক্ট অয়জাবালা আকার কয়টা? এই রেগুলেটিং অ্যাক্ট 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। সতীদাহ প্রথা বন্ধ করেছিল। ঠিক আছে, মাথায় রাখবে। রাজা রামমোহন রায় কিন্তু 1815 সালে আমরা যে ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রামমোহন রায়। ব্রহ্ম সমাজে রামমোহন রায়ের পরে দায়িত্বটা কে নিয়েছিল? দেবেন্দ্রনাথ ঠাকুর। দেবেন্দ্রনাথ ঠাকুরের পরে কে? কেশবচন্দ্র সেন। যদিও দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কেশবচন্দ্র সেনের সঙ্গে কিন্তু অনেক ঝামেলা হয়েছিল। আর একটা এখানে মাথায় রাখবে, আত্মীয় সভা 1815, ব্রহ্ম সভা 1828, ব্রহ্ম সমাজ 1830 এবং 1829 সালের 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিল। এখন দেখো, এই রাজা রামমোহন রায়ের পরে, রামমোহনের পরে দায়িত্ব পড়ে দেবেন্দ্রনাথ। দেবেন্দ্রনাথের পরে কে? কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন। একটা জিনিস মাথায় রাখবে, এই যে কেশবচন্দ্র সেন কিন্তু খুব ভালো দায়িত্ব পালন করেছিল। এই সময় নৈশ বিদ্যালয় স্থাপন করা হয়েছিল, 3 আইন পাশ করা হয়েছিল, কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু ভালো কাজ করেছিল। এবং দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে ভালোবেসে নাম দিয়েছিল ব্রহ্মানন্দ। ব্রহ্মানন্দ নাম দিয়েছিল, কেশবচন্দ্র সেন দিয়েছিল। কাকে দিয়েছিল? না, দেবেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিল কেশবচন্দ্র সেনকে ভালো নাম দিয়েছিল ব্রহ্মানন্দ, যে নামটা কিন্তু রাজা রামমোহন রায়ও নিতে পারেনি, দেবেন্দ্রনাথ ঠাকুরও নিতে পারেনি। কিন্তু কেশবচন্দ্র সেনের সময় কিন্তু একটা আইন পাশ হয়েছিল, 3 আইন। 1872 সালে কিন্তু 3 আইন পাশ হয়েছিল, কেশবচন্দ্র সেন করেছিল, যেখানে বলা হয়েছিল, এটা যেখানে বলা হয়েছিল, আর একটা পেজ নিচ্ছি, ওকে, যেখানে বলা হয়েছিল যে বাল্যবিবাহ হবে না। বাল্যবিবাহ আর বহুবিবাহ, বাল্যবিবাহ আর বহুবিবাহ কি আছে? বৈধ, মানে হবে, মানে সরি, বাল্যবিবাহ আর বহুবিবাহ হবে না, মানে নিষিদ্ধ। মানে আমি তোমাদের বোঝাচ্ছি মজার ঘটনা। আমি কেন বলেছি বৈধ, আমি কেন বলছি সেটা পরে বোঝাচ্ছি। বাল্যবিবাহ এবং বহুবিবাহ নিষিদ্ধ, মানে বন্ধ। এটা কে করেছিল? 1872 সালে। আর অসবর্ণ বিবাহ বৈধ। অসবর্ণ বিবাহ বৈধ। অসবর্ণ বিবাহ বৈধ, অর্থাৎ 3 আইনে পাশ হয়েছিল কেশবচন্দ্র সেন কর্তৃক। বাল্যবিবাহ হবে না আর বহু বিবাহ করতে পারবে না। একটা মেয়েকে অল্প বয়সে বিয়ে দেওয়া যাবে না, এটা খুব ডিসিশন খুব ভালো। আর বহু বিবাহ বলতে বোঝানো হচ্ছে একটা ছেলে বা কেউ অনেকগুলো বিয়ে করতে পারবে না। আর একটা জিনিস, এই দুটো নিয়ে আইন। আর একটা আইন ছিল অসবর্ণ বিবাহ বৈধ, মানে কি উঁচু জাত নিচু জাত, কোনো জাতের কোনো ভেদাভেদ নেই, প্রত্যেকটা জাত অন্য জাতকে বিয়ে করতে পারে। এই সিস্টেমটা কিন্তু করেছিল। এটা কিন্তু কেশবচন্দ্র সেন নেতৃত্বে কিন্তু এই ব্রহ্ম আমরা দেখতে পাচ্ছি 3 আইনটা পাশ হয়েছিল। কিন্তু কেশবচন্দ্র সেন কী করেছিল? নিজের মেয়ে, 14 বছরের মেয়েকে কিন্তু কোচবিহারের মানে রাজবাড়ির সঙ্গে বিয়ে দিয়েছিল। কোচবিহারের রাজবাড়ির সঙ্গে কিন্তু নিজের মেয়েকে কিন্তু 14 বছরের মেয়েকে বিয়ে দিয়েছিল। কেশবচন্দ্র সেন তো নিজেই বলেছিল যে বাল্যবিবাহ হবে না, বহু বিবাহ হবে না, অথচ তিনি বিয়ে দিয়েছিলেন নিজের মেয়েকে, যার জন্য কিন্তু ব্রহ্ম সমাজের মধ্যে কিন্তু অনেক ভাগ হয়ে যায়। তার সঙ্গে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের ব্রহ্ম সমাজ থেকে কিন্তু কেশবচন্দ্র সেন কিন্তু বেরিয়ে আসে। ঠিক আছে, কী বলছি বুঝতে পারছো? একটু খাতায় লিখে রাখবে। চলো পরের প্রশ্ন, অনেকটা বোঝালাম। পরের যে প্রশ্ন বলেছে যে ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন, 46 দাগের প্রশ্ন। তো দেখো 46 দাগের যে প্রশ্ন বলেছে, এটা তো তোমাদের বারবার করে বলছি, কেশবচন্দ্র সেন। একটু আগে বুঝিয়েছি, ভারতবর্ষে ব্রহ্ম সমাজ গঠন করে কেশবচন্দ্র সেন। পড়বে না, কলকাতা শহরে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়। দেখো কলকাতা শহরে একটা জিনিস মাথায় রাখবে, আমরা জানি যে সতীদাহ প্রথা কিন্তু নিষিদ্ধ হয় কিন্তু 1829 সালে 17 নম্বর রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কিন্তু রাজা রামমোহন রায় কিন্তু নিষিদ্ধ করেন। কিন্তু এখানে যে প্রশ্ন বলেছে যে কলকাতা শহরে, দেখো এই কোশ্চেনটা নিয়ে একটা ডাউট আছে, কলকাতা শহরে কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ হয়? কলকাতা শহরে অনেক আগে হয়েছিল,
11 সালে হঠাৎ এই টাইপের কোশ্চেন আসে না, ঠিক আছে, মাধ্যমিকে। তো এই কোশ্চেনটা আমি দেখলাম, নতুন একটা কোশ্চেন দেখলাম, ভালো লাগলো। এইসব মজার কোশ্চেন দিয়ে খুব খুশির খবর। তো দেখো, সতীদাহ নিষিদ্ধ করেছিলেন, এ তো সবাই জানে। কী হবে? লর্ড উইলিয়াম বেন্টিক। হেনরি লুই ভিভিয়ান ডিরোজিওস কে ছিলেন? দেখো 49 দাগের যে প্রশ্ন আছে, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ছিলেন কিন্তু ইউরেশিয়ার। কোন দেশের ছিলেন? ইউরেশিয়ার ছিলেন। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। তোমরা কিন্তু ভালো করে বাড়িতে বসে কিন্তু প্র্যাকটিস করবে, ঠিক আছে? চলো, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। একটা জিনিস মাথায় রাখবে সবসময়ের জন্য, যে মাধ্যমিকের ইতিহাস প্রশ্ন খুবই কিন্তু কোশ্চেনগুলো ঠান্ডা মাথায় করতে। একাডেমিক অ্যাসোসিয়েশন কে করবে আর ডিরোজিও ছাড়া? পরের প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয়। তো দেখো, বিধবা বিবাহ আইন যেটা পাশ হয়েছিল সেটা কিন্তু 1856 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল, এবং এটা কিন্তু লর্ড ক্যানিংয়ের সময় হয়েছিল। আইন পাসটা করেছিলেন লর্ড ক্যানিং। চলো ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার দিয়েছে প্রত্যেকটা ছেলে মেয়ে, একদম ফাটাফাটি অ্যান্সার দিয়েছে, পুরো কাঁপিয়ে দিচ্ছে পরীক্ষার হল কাঁপাবে। পরের প্রশ্ন বলেছে আমাদের, হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন। হাজী মোহাম্মদ জন্মগ্রহণ করেন কিন্তু তোমরা জানো হুগলি জেলায়। শ্রীকৃষ্ণের প্রকৃত নাম কি ছিল? সরি, শ্রীকৃষ্ণ কেন, শ্রীরামকৃষ্ণ। যাই হোক, কৃষ্ণেরই তো অবতার। তোমরা জানো গদাধর চট্টোপাধ্যায়। লালন ফকির কে ছিলেন? একটা আধ্যাত্মিক একজন সাধক। সব লোকে কয় লালন, কি কয় সংসারে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে উড়ে যায়। তো দেখ, একটা কথা বলতে হবে না, গান পারি না জানো তো, আমি গান কোনো কিছু পারি না, গান টান কোনো কিছু পারি না, কিন্তু কি বলবো আর বলো তো। তোমরা যদি গান পারো তো খুবই ভালো, আমি তো গান বাবা পারি না ভালো। খাঁচার ভিতর অচিন পাখি, তাকে ধরতে না পারলে মনোজটি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। ঠিক আছে, মিলন হবে কত দিনে, এই একটা গানটা আমার মনের মানুষেরই সঙ্গে, এই গানটাও কিন্তু ফাটাফাটি গান। যাই বলবে কিনা, আমার এই বাউল গানটা খুবই ভালো লাগে। বাউল গান গেতে পারি না আমি গানগুলো, কিন্তু বাউল গানগুলো পুরো মাইন্ড পুরো মানে ফ্রেশ হয়ে যায়, গানগুলো শুনলে খুব খুব ভালো লাগে, হেভি হেভি লাগে। 1893 এই বাউল গান দীর্ঘদিন ধরে চলে আসছে, কিন্তু সবার মনে কিন্তু জায়গা কেড়ে নিয়ে মানে জায়গা নিয়ে নিয়েছে বাউল গানগুলো। তুমি যাই বলবে কিনা, আমাদের যত মডার্ন স্টাইলের যে গানগুলো আছে সেই গানগুলো বেশি দিন থাকে না, একদিন না একদিন শেষ হয়ে যায়, তার অস্তিত্ব শেষ হয়ে যায়। কিন্তু এই বাউল গানের অস্তিত্ব কোনোদিন শেষ হবে না, একদম চলবে যুগ যুগ ধরে। 1893 সালে বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কোথায়? এই আর একটা কোশ্চেন, মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু শিকাগো শহরে। আর এখানে কিন্তু বিশ্ব ধর্ম সম্মেলনে কিন্তু আমাদের স্বামী বিবেকানন্দ তিনি কিন্তু হিন্দু ধর্ম কিন্তু প্রচার করেছিলেন, স্বামী বিবেকানন্দ। ঠিক আছে, শিকাগো শহরে আমেরিকা যুক্তরাষ্ট্রে। সেটা কত সাল? 1893 সালে। ঠিক আছে, কি বলছি বুঝতে পারছো? আমি আর একটা জিনিস তোমাদের আমি বোঝাতে যাচ্ছি। দেখো, আমরা জানি যে আমাদের যে কলকাতা মেডিকেল কলেজ, এই কলকাতার মেডিকেল কলেজ, ঠিক আছে, কলকাতা মেডিকেল কলেজ কিন্তু প্রতিষ্ঠিত হয় কিন্তু 1835 সালে। ঠিক আছে,
কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজ 1835 সালে যখন তৈরি হয় তখন এই কলকাতা মেডিকেল কলেজে কিন্তু অনেক ঝামেলা হচ্ছিল। কারণটা কি বলো তো? কলকাতা মেডিকেল কলেজে যে সমস্ত রোগীরা ট্রিটমেন্টের জন্য আসতো তারা কিন্তু মানে মারা যেত। কারণ যে সমস্ত ডাক্তারগুলো ছিল সেই সমস্ত ডাক্তারগুলো কোনো ট্রেনিং ছিল না। আর 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ তৈরির জন্য কিন্তু মতিলাল শীল লিখে রাখবে, কিন্তু মতিলাল শীল কিন্তু জমিদার করেছিল। 1835 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ তৈরি হয়। কিন্তু এই যে কলকাতা মেডিকেল কলেজে এত যে রোগী মারা যাচ্ছে, এর সমস্যা মেটানো যাচ্ছে না। এর ফলে 1836 সালে মধুসূদন গুপ্ত কিন্তু কলকাতা মেডিকেল কলেজে সব ব্যবচ্ছেদ করেন। সব ব্যবচ্ছেদটা কী ছিল? সব ব্যবচ্ছেদ বলতে বোঝানো হয়েছে যে সমস্ত রোগীগুলো মারা যাবে তাদের কিন্তু পোস্টমর্টম করতে হবে। অর্থাৎ যে সমস্ত ডাক্তারগুলো আছে সেই ডাক্তারগুলো যদি পোস্টমর্টম শিখে মরা রোগীর পর যদি কাটিং তারপরে সেলাই সব কিছু যদি শেখে, তাহলে যদি ভালো করে ট্রেন্ড হয়ে যায়, শিক্ষা লাভ করে, তাহলে কিন্তু তাদের হাতে কোনো রুগী মরবে না। এর ফলে কিন্তু 1836 সাল আছে কিন্তু সেটা কিন্তু কলকাতা মেডিকেল কলেজে কিন্তু প্রথম কিন্তু সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্ত। আর একটা জিনিস মাথায় রাখবে, এই মধুসূদন গুপ্ত যে কলকাতা মেডিকেল কলেজে 1836 সালে যে সব ব্যবচ্ছেদ যে করেন মধুসূদন গুপ্ত কিন্তু প্রচুর চেষ্টা করেছিলেন। কিন্তু এই যে সব ব্যবচ্ছেদ যে মৃতদেহের পর যে ট্রেনিং তারপর করা, এর বিরুদ্ধে কিন্তু মধুসূদন গুপ্তের বিরুদ্ধে কিন্তু অনেক লড়াই হয়েছিল যে না, এটা করা ঠিক হবে না, আমাদের বাংলার যে ঐতিহ্য, বাংলার যে রক্ষণশীলতা, ধর্মের যে একটা প্রভাব, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। এর বিরুদ্ধে কিন্তু 1836 সালে কিন্তু অবশেষে কিন্তু এই কলকাতা মেডিকেল কলেজে কিন্তু প্রথম সব ব্যবচ্ছেদ কিন্তু চালু হয়েছিল, এবং এই যত যে রুগীগুলো আসতো তারা কিন্তু অনেক কিন্তু বেঁচে গিয়েছিল। এবং একটা জিনিস মাথায় রাখবে, পরীক্ষা দেয় কলকাতা মেডিকেল কলেজ কত সালে তৈরি? 1835 সালে তৈরি হয়। কলকাতা মেডিকেল কলেজে কত সালে সব ব্যবচ্ছেদ করা হয়? 1836 সালে কলকাতা মেডিকেল কলেজে প্রথম সব ব্যবচ্ছেদ করা হয়। এবং এই কলকাতা মেডিকেল কলেজের প্রথম যে অধ্যাপক ছিলেন সেটা হলো জোসেফ মন্টফোর্ড ব্রামলি। ওই তো জোসেফ ব্রামলিও বলে অনেকে, জোসেফ ব্রামলি, পয়রাফালাকার লয়সী, জোসেফ ব্রামলি, ঠিক আছে, ব্রামলি পয়রাফালা আকার লয়সী, এই জোসেফ ব্রামলি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ভাইটাল প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন খতরনাক ভাইটাল বলে মনে করি। প্রথম প্রশ্ন বলেছে দিগদর্শন প্রকাশ করেন ভারতীয়রা। তো দেখেন না, দিগদর্শন ভারতীয়রা কখনো প্রকাশ করেনি, ভুল আছে, ইংরেজরা প্রকাশ করেছে। 2 দাগের প্রশ্ন, বাংলা ভাষায় বাঙালি দ্বারা প্রকাশিত প্রথম সংবাদপত্র বেঙ্গল গেজেট। এটা ঠিক আছে, বেঙ্গল গেজেট বাঙালিদের দ্বারা প্রকাশিত, গঙ্গা কিশোর ভট্টাচার্য, তাই তো। বামাদির পত্রিকা মেয়েদের জন্য প্রকাশিত হয়, এটাও কিন্তু ঠিক আছে, বামাদির মেয়েদের জন্য হয়। কিন্তু পেট্রিয়ট পত্রিকা ছিল একটা রক্ষণশীল, দেখো না, এটা রক্ষণশীল ছিল না, ভুল আছে। শিশির কুমার ঘোষ যশোরের নীল চাষিদের দুর্দশা বর্ণনা করেছেন। 5 দাগের প্রশ্ন, এটা ঠিক আছে, হ্যাঁ, শিশির কুমার ঘোষ করেছিল। 6 দাগের প্রশ্ন, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়ের ছদ্মনাম হুতুম। এটা শম্ভুচন্দ্র হুতুম, দেখো এই যে প্রশ্ন আছে 6 দাগের প্রশ্ন, এটা কিন্তু ভুল। হুতুম প্যাঁচার ছদ্মনাম কালীপ্রসন্ন সিংয়ের। পরের প্রশ্ন, ইংলিশম্যান পত্রিকার সম্পাদক ছিলেন লংয়ের বিরুদ্ধে মামলা করেন। ইংলিশম্যান পত্রিকার সম্পাদক, দেখো 7 দাগের যে প্রশ্ন আছে, 7 দাগের প্রশ্ন কিন্তু ঠিক, হ্যাঁ, এই তো করেছিল, মামলা করেছিল, ইংলিশম্যান পত্রিকার সম্পাদক জেমস লং সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত লংকে ক্ষমা করেন। 8 দাগের প্রশ্ন, এটা ভুল, না, ক্ষমা করেনি, জেল পর্যন্ত হয়েছিল। 9 দাগের প্রশ্ন, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন হরিনাথ মজুমদার, একজন পাঠশালার পণ্ডিত ছিলেন। দেখো 9 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক, তিনি পাঠশালার একজন পণ্ডিত ছিলেন, ঠিক আছে। পরেরটা, প্রাচ্য শিক্ষা হলো দেশীয় শিক্ষা, একদম ঠিক, প্রাচ্য শিক্ষা তো দেশীয় শিক্ষা, এই দেশেরই তো শিক্ষা। 11 দাগের প্রশ্ন, সংস্কৃত কলেজের প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর। তো দেখো এই যে 11 দাগের যে প্রশ্ন আছে, 11 দাগের প্রশ্ন, না, সংস্কৃত কলেজ কখনো বিদ্যাসাগর তৈরি করেননি, ভুল আছে।
ঠিক আছে, চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। নেক্সট প্রশ্ন বলেছে, এটা ভুল আছে। 12 দাগের প্রশ্ন, বিদ্যাসাগর সংস্কৃত কলেজ ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন। 12 দাগের প্রশ্ন, এই যে আছে, হ্যাঁ, বিদ্যাসাগর সংস্কৃত কলেজে ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন, ঠিক আছে। 13 প্রশ্ন, মেকলে প্রাচ্য শিক্ষা ব্যবস্থার জোর দেন না, মেকলে পাশ্চাত্য শিক্ষার জন্য জোর দিয়েছেন 1835 সালে, ভুল আছে। পরে রামমোহন রায় পাশ্চাত্য শিক্ষার প্রসারের পক্ষে ছিলেন, পাশ্চাত্য শিক্ষা, ঠিক আছে। হিন্দু কলেজে প্রতিষ্ঠা রামমোহনের ভূমিকা বিতর্কিত। তো দেখো এই যে 15 দাগের যে প্রশ্ন আছে এর আনসার কিন্তু ঠিক আছে। 16 দাগের প্রশ্ন, বিচারপতি হাউট ইস্ট কলকাতা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন। দেখো 16 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে। চলো এবার আমি পরের পেজটা দেখাচ্ছি কি আছে প্রশ্নগুলো। পরের প্রশ্ন, বিদ্যাসাগর মোট 35টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন, এরা ঠিক আছে। রাধাকান্ত দেব রক্ষণশীল হয়েও নারী শিক্ষা সমর্থন করেন, 18 দাগের প্রশ্ন, এটাও ঠিক আছে। ডেভিড ইয়ার ইংল্যান্ডের লোক ছিলেন, 19 দাগের যে প্রশ্ন আছে এটা ভুল আছে। 20 দাগের প্রশ্ন, 1840 খ্রিস্টাব্দে থেকে মেডিকেল কলেজের হাসপাতালে রোগী ভর্তি হয়। দেখো এই যে 20 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল আছে। 1835 সালে মেডিকেল কলেজ চালু হয়ে গেছে, তো 1840 এখানে মেডিকেল কলেজে ভর্তি হবে। 21 দাগের প্রশ্ন, সব ব্যবচ্ছেদ করেছিলেন মধুসূদন গুপ্তকে জাতিচ্যুত হতে হয়। তো দেখো 21 দাগের যে প্রশ্ন আছে একদম ঠিক, মধুসূদন গুপ্তকে কিন্তু জাত থেকে কিন্তু বের করে দেওয়া হয়। 22 দাগের প্রশ্ন, যেটা 1836 সালে কিন্তু কলকাতা মেডিকেল কলেজে প্রথম সৎ ব্যবস্থা করেন মধুসূদন গুপ্ত। যদি এটা করার ফলে অনেক রোগী বাঁচে, প্রচুর রোগী বাঁচতে শুরু করে, আগে তো মারা যেত, ট্রেনিং ছাড়া রোগীদের ট্রিটমেন্ট করা তো বহুত খারাপ সিস্টেম ছিল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায়। এই যে 22 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক আছে। পরে প্রশ্ন, কেশবচন্দ্র সেনকে ব্রহ্মানন্দ দেন রামমোহন রায়, না রামমোহন রায় দেয়নি, দেবেন্দ্রনাথ ঠাকুর দেয়। কে দিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর, এটা মিথ্যা। দেবেন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। পরে প্রশ্ন 24 দাগে, 1829 সালে কোম্পানি প্রথম সতীদাহ নিষিদ্ধ আইন পাশ করেন। তা দেখো এটা কিন্তু ঠিক আছে, সতীদাহ প্রথম পাশ করেন 1829 সালের 17 নম্বরে, এগুলো ঠিক এক দ্বারা, ঠিক আছে। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে, রামমোহন রায় বিতর্কিত রামমোহন রায় কর্তৃক প্রতিষ্ঠিত ব্রহ্ম সমাজ পরবর্তীকালে কয়েকটি ভাগে ভাগ করা হয়। 25 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক, হ্যাঁ ঠিক ভাগই তো হয়ে গেছে, তোমাদের দেখিয়েছিলাম। ডিরোজের অনুগামীরা নববঙ্গনে ভূষিত, এটাও ঠিক আছে। রাধাকান্ত দেব সতীদাহ প্রথার বিরোধী ছিলেন, 27 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল, না বিরোধী ছিলেন না। রাধাকান্ত দেবের বিধবা বিবাহ সমর্থন করেন, রাধাকান্ত দেব বিধবা বিবাহ সমর্থন করেন, 28 দাগের প্রশ্ন এটা ভুল। 29 দাগের প্রশ্ন, শ্রীশচন্দ্র বিদ্যারত্ন প্রথম বিধবা করেছিলেন। তো দেখো এই যে 29 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ঠিক, শ্রীশচন্দ্র না নারায়ণচন্দ্র হবে তো বাবা, এটা বিদ্যারত্ন ঠিক আছে, নারায়ণচন্দ্র বিদ্যারত্ন, নারায়ণচন্দ্র, এটা ভুল আছে, বুঝতে পারলে একটু বানামে ভুল আছে, সিস্টেম ঠিক আছে, বানামে ভুল আছে। বিজয়কৃষ্ণ গোস্বামী আজীবন ব্রহ্ম ধর্ম পালন করেন। 30 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু ভুল, 30 দাগের আনসার কী হবে? ভুল হবে, ঠিক আছে। চলো পরের প্রশ্ন আমাদের কী বলেছে, এটা কিন্তু ভুল আছে। 30 দাগে, বিজয়কৃষ্ণ গোস্বামী আজীবন ব্রহ্মধর্ম পালন করেন। 30 দাগের যে প্রশ্ন আছে এটা ভুল আছে। পরের প্রশ্ন, লালন ফকির অকালে মৃত্যুবরণ করেন। 31 দাগের যে প্রশ্ন এটা ভুল আছে, বাবা 120 বছর পর বেঁচে ছিল। 32 দাগে, 1900 থেকে বাংলায় প্রকৃত নবজাগরণ হয়েছিল কিনা তা নিয়ে বিতর্ক আছে, এটা কিন্তু ঠিক আছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করছি। বামাবদিনী পত্রিকা প্রগতিশীল ছিল। তো দেখো এই যে ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা কিন্তু হবে কিন্তু 1-এর গ হবে। এই পত্রিকা কুসংস্কার ও সামাজিক প্রতিবদ্ধতার বিরুদ্ধে ছিল। 2 দাগে, হিন্দু পেট্রিয়ট পত্রিকা সরকারের বিষয়ে নজর পড়েছিল। 2-এর অ্যান্সার হবে কিন্তু কয়ের অ্যান্সার হবে, কারণ ব্রিটিশ সরকারের শাসন নীতিতে সমালোচনা করত। পরিবার বিবৃতি, হুতুম প্যাঁচার নকশা একটি ব্যঙ্গ সাহিত্য ছিল। তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু
না, 3-এর যে অ্যান্সার হবে, এর অ্যান্সার হবে 3-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে কলকাতা নাগরিক সমাজের দিকগুলো সমাজে আলোচনা করেছেন, হতে পারছে না, এটা খয়ের অ্যান্সার। নীলদর্পণ নাট্যকারের নাম মুদ্রিত ছিল না, তো দেখো এর অ্যান্সার হবে কিন্তু ঘয়ের অ্যান্সার হবে, সরি, নাটকের মুদ্রক ভারতীয় ছিলেন। 5 জায়গায় প্রশ্ন, নীলদর্পণ ইংরেজি অনুবাদ রেভারেন্ড জেমস লং সাহেব। দেখো 5 জায়গায় প্রশ্ন অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে। লং ইংরেজ ছিলেন বলে সম্ভবত আশা করা হয়েছিল তিনি। 6 জায়গায় প্রশ্ন, বাইরের বছর চলাকালীন গ্রামবার্তা প্রকাশিকা বন্ধ হয়ে যায়, এর 6 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে আর্থিক সংকটের কারণে। তাছাড়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা চাপ ছিল, বললে তো হয় না। 1878 পর্যন্ত, 1878 সালে তো স্বাভাবিকভাবে 1 বছরের জন্য বন্ধ ছিল, কিন্তু 1900 থেকে মেয়েদের শিক্ষার হার খুব উঁচু ছিল। 7 থেকে প্রশ্নের অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার হবে অধিকাংশ মানুষ স্ত্রী শিক্ষার বিরোধী ছিলেন। 8 থেকে যে প্রশ্ন আছে অ্যান্সার হবে কিন্তু চিকিৎসা মধুসূদন গুপ্ত জাতিচ্যুত হন, তিনি সব ব্যবচ্ছেদ করেছিলেন এর জন্য। ঠিক আছে, অমিত নাকি হয়ে গেছে, দাঁড়া ব্রহ্ম সমাজ থেকে। হ্যাঁ, এত লাইটিং অফ করে দিচ্ছ, কি বলছিস? এত লাইট অফ, বাবা চোখে লাগছে রে, যন্ত্রণা আছে। ব্রহ্ম সমাজ থেকে বেরিয়ে, হ্যাঁ ড্রপ নেই, মাঝে মাঝে ভুলে যাই। কি হলো, আমার 10 মিনিটের কাজ আছে। লাইভ করছো নাকি? না না, এটা ভিডিও আমার শো করছি ক্যামেরা, ওরে বাবা, মানে এটা করে একবার রেখে দেবো, নিজে নিজে প্রিমিয়াম হবে। এই নতুন কাজটা শিখেছি, মানে ভিডিও বানিয়ে রেখে দেবো, এরপরে আমি এটাকে রেখে দেবো। আমি না মাঝে মাঝে ভুলে যাই করতে, একদম সেটিং করে দেবেন। একদম নিলাম তো একটা, থ্যাংকস। হাজমোলা খাচ্ছিলাম, খাবে নাকি? বলছি আছে নাকি? থাকবে একটু পরে, এটাকে প্রিমিয়াম করে দেবো, মানে এটা যেটা নিজে নিজে চলবে। এই কাজটা আমি জানতাম না, এই কাল বাদে শিখেছি, এতে বেশি ভালো হবে, এটা নোটিফিকেশন যাবে ভালো। হ্যাঁ, ব্রহ্ম সমাজ থেকে কেশবচন্দ্র সেন ভারতবর্ষে ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তো দেখো দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার মতবিরোধ হয়, কারণ 1872 সালে তোমরা জানো যে 3 আইন পাশ হয়েছিল, সেই 3 আইনে বলা হয়েছিল বাল্যবিবাহ, বহুবিবাহ নিষিদ্ধ, আর অসবর্ণ বিবাহ বৈধ। কিন্তু তিনি তার নিজের মেয়েকে বিয়ে দিয়েছিলেন কোচবিহারের, তাই তো, রাজ পরিবারের সঙ্গে। সেখানে কিন্তু দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে কিন্তু কেশবচন্দ্র সেনের কিন্তু মতবিরোধ দেখা যায়, এবং দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু কেশবচন্দ্র সেনকে কিন্তু ব্রহ্মানন্দ উপাধি ধারণ দিয়েছিলেন। পরের প্রশ্ন, ডিরোজিও হিন্দু কলেজ ত্যাগ করেন। তো দেখো এই প্রশ্নটা নিয়ে অনেক ঝামেলা আছে, কারণ ডিরোজিওকে কিন্তু হিন্দু কলেজ থেকে কিন্তু বেরও করে দেওয়া হয়েছিল, অনেকগুলো ঝামেলা আছে, কারণ তিনি হিন্দু ধর্মের রক্ষণশীলতার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ করেছিলেন। এবং সব থেকে আর একটা বড় ব্যাপার, তিনি কিন্তু তাকে সাময়িককালের জন্য সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ডিরোজিও কিন্তু কিন্তু অসুস্থ হয়ে কিন্তু মারা যায়, কিন্তু কলেজ থেকে একদম চাকরি থেকে বের করে দেওয়া হয়নি। তিনি ত্যাগ করেছিলেন কিন্তু মারা যায়, আমার মতে এটা হওয়া উচিত। 11 থেকে প্রশ্ন, বিধবা বিবাহ আইন পাশ হয়, বিধবা বিবাহ তেমন প্রচলিত হয়নি, এটা কি করা যায়? একটি প্রথা আইন করে বন্ধ করা যায়, প্রচলন করা যায় না। চলো পরের পেজে কি আছে। তো দেখো আজকে আমি কিন্তু তোমাদের কিন্তু মাধ্যমিক ইতিহাসের 2য় অধ্যায়ের যাবতীয় প্রশ্নগুলো সব সলভ করে দিয়েছি, ঠিক আছে, একটা সেট সলভ করে দিয়েছি। তোমাদের এর পরের দিন 3য় অধ্যায় অর্থাৎ ইতিহাসের 3rd চ্যাপ্টার কিন্তু আমি সলভ করে দেবো। পুরো যতগুলো, পুরো আমাদের ভিডিওটা প্রায় হয়েছে 1 ঘন্টা 2 মিনিট,
বাই, টাটা, ভালো থাকবে।